আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের ক্লাস হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে। সো ক্লায়েন্ট কমিউনিকেশন সেশনটা হচ্ছে আসলে তার আগে আসে কমিউনিকেশন কি জিনিস সেটা আপনারা ভালো করে জানেন। তো আসলে একটা আমার সাথে কমিউনিকেট করা অথবা কথা বলা, সুন্দর করে একটা জিনিস সাজায় নেওয়া, ঠিক আছে, এটা হলো কমিউনিকেশন। তো তো তারপর আচ্ছা, তো আমরা ওইদিকে না যে আমরা ফোকাস করে হলো যে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করব, ক্লায়েন্টের মাইন্ডসেটটা বোঝা, ঠিক আছে। তো এইগুলা কেমনে, অথবা একটা অর্ডার কেউ ইজিলি কনভার্ট করা যায়, ক্লায়েন্টকে কি কি অ্যাক্ট করলে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট হ্যাঁ পটে যাবে, হ্যাঁ আচ্ছা আমার কথা রিপ্লাই করছে, রেসপন্স করতেছে, এইগুলা আজকে আমরা আমাদের এই ক্লাস খেয়াল করব। তো শুরু থেকে যেটা আমরা করতে আমি যেটা বলবো সেটা হলো, আচ্ছা, তো শুরু থেকে যেটা থাকবে সেটা হলো সবাই কাইন্ডলি একটু মিউট করে দিন নিজেকে, যারা মিটে আছেন। ওকে, আচ্ছা। তো আমি যেটা, আমি না আসলে অনেকে এটা দেখবেন যে ফোর ডাব্লিউ গ্রিড থিওরি এটা ফলো করে, ঠিক আছে। তো এখানে কিছু রুলস আছে, বুঝছো, একটি স্টেপস আছে, আসলে স্টেপ ওয়াইজ কাজ করলে তখন জিনিসগুলো ক্লিয়ার হয়, বুঝতে সুবিধা হয় আর কি। তো আমাদের প্রথম যে জিনিসটা হচ্ছে, তার আগে আসার আগে আমি কয়েকটা জিনিস খেয়াল করি যে কমিউনিকেশন কিছু ফ্যাক্ট থাকে। যদি আপনি দেখেন যে আমরা যদি আপনাদের কেউ কেউ নক দিছে, অথবা যদি আমরা ফেস টু ফেস কারোর সাথে কথা বলি, ঠিক আছে, তো তখন যদি কথা বলি তখন আমাদের প্রথম দায়িত্ব কি থাকে, যে তার কথা ঠিক মতো শোনা। তো আমি এখানে প্রথমে কি দিচ্ছি, লিসেন কেয়ারফুলি, ঠিক আছে। ধরেন আমরা কি কখনো এই কাজটা করি, ধরেন আমার সাথে যখন কথা বলতেছে, তা আমরা তাকে থামাই দিয়ে ঠাস করে নিজে কিছু বলে ফেললাম, তাকে বলতে দিলাম না, এই জিনিসটা করি না। তখন এই জিনিসটা আসলে করে থাকে, সে অবশ্যই কষ্ট পাবে, অথবা সে আমার সাথে কথা বলে নেক্সট টাইম ইন্টারেস্টেড থাকবে না। সেম জিনিসটা ক্লায়েন্টের জন্য। তো আমাদের প্রথম রুলস নাম্বার ওয়ান, লিসেন কেয়ারফুলি। আমরা দেখবো যে আমাদের ক্লায়েন্ট কি বলছে শুরুর দিকে। তারপর কি, ডোন্ট রিয়াক্ট ইমিডিয়েটলি, ঠিক আছে। আমাদের এই ক্ষেত্রে রিয়াক্ট ইমিডিয়েটলি বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো এর সাথে সাথে যে হাইপ, মানে হাইপ মিটে ক্লাস, আচ্ছা, ওকে। সো হ্যাঁ, ডোন্ট রিয়াক্ট ইমিডিয়েটলি, যে সাথে সাথে রিয়াক্ট না করা। আমরা একটু জিনিসটা বুঝি যে ক্লায়েন্ট কি বলছে। আমরা যেহেতু ক্লায়েন্ট কমিউনিকেশন, আমাদের যে বেসটা ক্লায়েন্ট কি বলতেছে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ওটার বেস করে। সো আমরা এটা খেয়াল করি, শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, এটা যে কোনো সময় যে কেউ কিছু বলতেছে তার কথা কিছু শোনা। তারপর কি সাথে সাথে রেসপন্স না করে ভেবে চিন্তে রেসপন্স করা, যে কি রেসপন্স করলে বেটার হবে। আর সেটার জন্য আপনার কাছে খুব কম সময় থাকে। আচ্ছা ঠিক আছে, তারপর কি, গিভ আ পজ, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড। এই যে রিয়াক্ট ইমিডিয়েটলি পরের কি, এটা থামলাম, সে কি বলছে শুনলাম, তারপরে ভাবলাম যে এটা কিভাবে সুন্দর রিপ্লাই দেওয়া যায়। তারপর কি, গিভ আ প্লেজেন্ট রিপ্লাই, তারপর সুন্দর করে রেসপন্স করা, ঠিক আছে। তো এই ফোর ডাব্লিউ গ্রিডের মেইন উদ্দেশ্য হচ্ছে, এটা মোটিভটা কি, মানে আমাদের ক্ষেত্রে যে ক্লায়েন্টের মোটিভটা কি, তারপর ক্লায়েন্টের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, তারপর অবজারভেশন, দেন আস্কিং কোয়েশ্চেন। ওকে, তো একটা কমিউনিকেশন সবচেয়ে বড় জিনিস হলো, যদি আপনি কথা কম বলেন, তখন জিনিসটা হবে কি, যে ক্লায়েন্ট ভাববে যে আপনি কম বুঝেন, অথবা আপনি জিনিসটা ইন্টারেস্টেড না, এমন কিছু জিনিসটা এমন বোঝায়। তো ধরেন যদি ক্লায়েন্ট আপনার মতো, অনেকে দেখবেন যে অনেক ক্লায়েন্ট হয় অনেক ইনোসেন্ট, যে ডিরেক্ট আসে, এসে বলে দিয়ে যায় যে আচ্ছা আমার এটা লাগবে, তুমি করতে পারবা। আপনি বলছেন হ্যাঁ, সে সুন্দর মতো কি করে অর্ডারটা দিয়ে চলে যায়। অনেক ক্লায়েন্ট অনেক আছে যে আসে, এসে সাথে সাথে কিছু না এমন বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে না, আপনাকে আপনি জিজ্ঞেস করবেন না, ও জিজ্ঞাসা করবে না। সে বলে আমার এটা লাগবে, তুমি বুঝছো, আমি বললাম হ্যাঁ আমি বুঝছি। ও দুই তিন টেক্সট করছে, আপনি দুই তিনটে টেক্সট করছেন, এর মধ্যে সে রাজি। এটা অনেক ক্ষেত্রে হয় আর কি, সবসময় আবার না। বাট এটা এটা হলো আসলে লাক বাই চান্সে কোনো সময় হয়ে যায়। বাট ওইটা আমাদের মেইন মোটিভ না। কারণ হচ্ছে যখন আমরা কোনো এজেন্সির সাথে কাজ করব, অথবা কোনো কোম্পানিতে কাজ করব, আমাদের সেক্ষেত্রে কমিউনিকেশন বড় একটা হিউজ ফ্যাক্ট, অথবা সেটা ইন্টারভিউ হোক না কেন, ঠিক আছে। তো তো শুরু যেটা আমার করতে হবে, কাইন্ডলি ভাই একটু যারা মিটে আছেন একটু নিজেকে মিউট করে রাখেন। আচ্ছা, তো শুরু দিকে যেটা হচ্ছে সেটা হলো আমি যাই মোটিভের দিকে। তো আমরা যখন ক্লায়েন্ট আসে আমাদের, আমরা যদি ক্লায়েন্ট কমিউনিকেশন ফোকাস করতেছি, সেটা হোক আমাদের ক্লায়েন্ট কি হইতে পারে, ঠিক আছে। এখন প্রথম হচ্ছে ফোর ডাব্লিউ জিনিসটা কি বোঝায়। ফোর ডাব্লিউ এর প্রথম ফোর ডাব্লিউ যেটা ছিল হু, ঠিক আছে, কে। আমাদের ক্লায়েন্ট কিন্তু অনেক টাইপের হইতে পারে, সেটা হইতে পারে একটা সেলার, যা আমাদের মতো। সেলার বলতে কি, যেমন আপনি আপনি চাইলে কি, আপনি ডেভেলপার, জাস্ট সেলার কি, আপনি অলরেডি সার্ভিস দেন, আপনার আইডিয়া আছে যে কাজটা কিভাবে করতে হয়, আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়েব ডিজাইন নিয়ে, অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে, অথবা মার্কেটিং নিয়ে আইডিয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনার কি, তখন একটা আইডিয়া আছে, যেহেতু আপনি বুঝেন যে কাজটা কেমন করতে হয়। তখন কি হবে, যে আপনার যে কাজ দিচ্ছে সে কিন্তু ভালো আইডিয়া আছে কি কাজ দিচ্ছে, আপনাকে তাকে ও হ্যান্ডেল করতে হবে। তো এদের সাথে কাজ করতে গেলে যেটা হয়, যে তাদের সাথে মানে তাকে বুঝাইতে কম কষ্ট হয়, যে তারা আপনার কথা বুঝবে যে আপনি কি বলে যাচ্ছেন, কোনটা পসিবল কোনটা পসিবল না।
তারপর বাজেট নেগোসিয়েশনে একটু ঝামেলা কম হয়। তো এই সেলার বা ডেভেলপার যেটা আসলে আপনি নিজেই যে অন্য কাউকে দিয়ে কাজ করাবেন, তখন সেক্ষেত্রে কি হয়, সে হয়তো দেখা যায় একটু লো কস্টে কাজ করে যায় শুরুর দিকে, আর তারা টার্গেট করে নিউ সেলারদেরকে শুরুর দিকে। তো ওদের কস্ট একটু কম হয়, ঠিক আছে। তো সে বাট ওদের সাথে কাজ করে একটা সুবিধা আছে যে দেখা যাবে যে আপনি কাজ করতেছেন, বাট একটা সুবিধা আছে যে ওদের সাথে ঝামেলাটা হয় না, ওদের সাথে ওরা খুব সহজে আপনাকে তাদের রিকোয়ারমেন্ট বুঝাইতে যে এই যে আমার এই লাগবে, তুমি এগিয়ে পারবা কিনা, ডিরেক্ট কোয়েশ্চেন ডিরেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা গেল। তারপর আপনার ক্লায়েন্ট পাবেন হলো অ্যাভারেজ গাই উইথ মিনিমাম স্কিলস। অনেক ক্লায়েন্ট পাবেন যে ওয়েব ডিজাইনের পারে না, বাট আইডিয়া আছে যে একটা কি কি একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকা উচিত, প্রাইভেসি পলিসি থাকা উচিত, টার্মস এন্ড কন্ডিশন কি কি থাকা উচিত, ঠিক আছে। তারপর কি কি সেকশন থাকা উচিত, কি কি কালার দিলে সুন্দর লাগবে ওয়েবসাইট দেখতে, তারপর ডিজাইন সেন্সটা আছে, তার ডিজাইন স্কিল কালার স্কিল তার মাথায় আছে, ঠিক আছে। এটা হলো অ্যাভারেজ গাই। তার কিছু কিছু টেক স্কিল আছে, সে হয়তো এডিট করতে পারে হালকা পাতলা, সবগুলো বুঝে। এদের সাথেও কাজ করতে আপনার তেমন একটা ডিফিকাল্টি ফেস করতে হবে না। এরাও আপনাকে সুন্দর মতো কাজ বুঝাই দিবে, এরা আপনাকে ভালো অ্যামাউন্ট পে করবে, ঠিক আছে। এরা হইতে পারে এজেন্সি টাইপের, হইতে পারে একটা নর্মাল পার্সন, সিঙ্গেল পার্সন হইতে পারে। ওকে। তারপর আমাদের নেক্সট যে পার্সনটা আমাদের ডিস্টেন্স, এটা নো টেক স্কিল। অনেক ক্লায়েন্ট পাবেন ফাইবারের মধ্যেই পাবেন যে তার কোনো আইডিয়াই নাই কি হইতে যাচ্ছে নেক্সট। সে সুন্দর মতো আপনাকে এসে বলবে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার একটা যদি ব্যানার বা মার্কেটিং হয় সেক্ষেত্রে আপনি একটু বুঝতে পারতেছেন যে সে যাচ্ছে হলো মার্কেটিং বা আমার অ্যাড দিতে হবে, অথবা আমার একটা ব্যানার ডিজাইন করে দেবো, লোগো ডিজাইন করে দেবো, এটা খুব সুবিধা হয়ে গেছে, বুঝতে সুবিধা হলো। বাট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই যেটা উল্টায় যায়, সেটা কি, তার ওয়েবসাইট লাগবে। এখন ওয়েবসাইট কিসে লাগবে, মাঝে মাঝে অনেক যারা নো টেক স্কিলস তারা বুঝে না, হয়তো সে শুনছে কি যে আচ্ছা রিয়াক্ট দিয়ে ওয়েবসাইট সুন্দর হয়, ঠিক আছে। এখন বলে সে এসে বলছে আমাকে এটা দিয়ে ওয়েবসাইট করে দিতে হবে, হ্যাঁ বলা শুরু, কিন্তু সে জানে জিনিসটা কি আসলে। এরকম অনেকগুলো পাবেন। তারপর দেখা যাবে যে ওয়ার্ডপ্রেস কি জিনিস সেটাই জানে না, কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করতে বলবে। তো এদের সাথে ঝামেলা যেটা হয়, অনেক কিছু ফিচার দেখা যাবে যে আপনি মানে পসিবল না, অথবা করতে পারবেন বাট আপনার হুজ সময় দিতে হবে, কস্ট বেশি যাবে। তখন সেক্ষেত্রে তাদের জিনিসটা বুঝতে একটু ঝামেলা হয়ে যায়। প্রাইসিং নেগোসিয়েশন তারা অনেক হিউজ প্রাইস পে করে, তাদের ভালো পেমেন্ট নেওয়া যায়, আর সব ক্ষেত্রে না, মাঝে মাঝে ঝামেলা অসুবিধা। তো এদের সাথে ডিল করতে একটু ডিফিকাল্টি ফেস করতে হয়, ঠিক আছে। বাট যদি আপনি ওকে বুঝাইতে পারেন নিজের ভাষায় যে এই হবে, এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, তখন আসলে তখন ক্ষেত্রে আসলে ঝামেলাটা কম হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্যু ফেস করতে হবে, এইসব যারা নতুন, যাদের টেক স্কিল নাই, যারা কিছু বুঝে না, ওদের একটু টাফ হয়ে যায়। তো এটা গেল হু। তারপর আসে হোয়াট, আমাদের নেক্সট ডাব্লিউ যেটা, ডব্লিউ, আচ্ছা যাই হোক। তো আমাদের যদি হোয়াট, তো হোয়াট বলতে আমাদের এখানে যেটা আসবে সেটা হলো কি, সেটা না, সেটা হলো গোল, স্পেসিফিকেশন, প্রোটোটাইপ, ডেমো, স্যাম্পল, হাবি যাবে, অনেক কিছু দিবে। এখন আসলে জিনিসটা কি আসলে, জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট যখন আসবে, সে আসছে কেন আপনার কাছে, অফকোর্স তার কোনো মোটিভ আছে, অফকোর্স তার কোনো কিছু একটা আছে যে সেখানে আসছে, সত্যি এমনি এমনি আপনার কাছে আসে নাই, তার কিছু লাগবে বলে সে আসছে। তো তো শুরুর দিকে যেটা করতে হবে যে আমাদের যে গোলটা, আমাদের ক্লায়েন্টের গোলটা কি, তা হইতে পারে তার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট লাগবে যেখানে সে লিস্টিং সেল করবে, লিস্টিং বলতে ধরেন রিয়েল এস্টেট লিস্টিং গুলা লিস্ট করবে, অথবা সে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট লাগবে, হোম ডেলিভারি দিবে, ফুড ডেলিভারি দিবে, অথবা কিছু একটা হবে। অথবা তারপর সে হইতে পারে, তার গোল হইতে পারে কি, সে একটা ক্যাম্পেইন রান করবে, ক্যাম্পেইন হইতে পারে ইমেল ক্যাম্পেইন, অথবা সে কোনো একটা অ্যাড রান করবে, ঠিক আছে। এটা হলো গোল। এটা তার মানে তার সে কি চাচ্ছে, এটা হলো তার মোটিভ বা গোল, কি চাচ্ছে আপনার থেকে, আপনার থেকে সে কি আশা করতে পারে। তারপর আছে যেমন প্রোটোটাইপ, ডেমো, স্যাম্পল। অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট তার গোল না বলে কি করলো, তা সে একটা ডেমো দিয়ে দিল, হয়তো হইতে পারে সেটা স্কেচ ফাইল, হয়তো এরকম ডক ফাইল হইতে পারে, অথবা সেটা হইতে পারে পিএসডি ফাইল, অথবা ফিগমা, মকআপ, ইনফোগ্রাফিক্স, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। সেখানে সে বলে দিল আমার এইটা লাগবে, সে মুখে কিছু বললো না যে হ্যাঁ, লিখে দিল যে হ্যাঁ হিয়ার ইজ এ ডগ, ফলো ইট, হ্যাঁ একটা ডগ দেওয়া আছে, তুমি এটা ফলো করো, অথবা একটা স্কেচ ফাইল দেওয়া আছে, এটাকে দেখো, খুলে দেখো, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট ডগ দিয়ে দিচ্ছে বা কিছু দিয়ে দিচ্ছে, ওইটার মধ্যে সবকিছু দেওয়া আছে। তো তখন আপনার যে উচিতটা হবে জিনিসটা পড়া, যে ক্লায়েন্ট কি চাইছে অ্যাকচুয়ালি। যখন দেখবেন যে ক্লায়েন্ট প্রোটোটাইপ বা ডেমো বা স্যাম্পল কিছুটা দিয়ে দিছে, তখন ধরে নেবেন যে ক্লায়েন্ট আগে থেকে প্রিপেয়ার, সে জানে সে তার কি লাগবে, ঠিক আছে। তখন জিনিসটা গোলটা বুঝতে একটু সুবিধা হয়ে যায় এই আর কি। তো তখন এই যে নেক্সট কি আছে, ক্লিয়ার এক্সপেকটেশন। এই যে অনেক সময় যেটা হয় আমাদের এই ক্র্যাশের ক্ষেত্রে অনেক সময় ফেস করতে হয়েছে যে অর্ডার না বুঝে অর্ডার নিয়ে নেওয়াটা, এটা অনেকবার ফেস করছে, সেটা হলো ক্লিয়ার এক্সপেকটেশন না থাকার কারণে। সেটা কি, যে আমাদের ক্লায়েন্টকে, যে ক্লায়েন্ট যে অর্ডার দিচ্ছে অথবা ক্লায়েন্ট কি চাচ্ছে, এই যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, ঠিক আছে, এটা যদি না ক্লিয়ার করতে পারি,
তখন যে ঝামেলা ইস্যুটা একটা দাঁড়ায় যায় যে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেলের দিকে চলে যেতে পারে। এটা একটা আমাদের জন্য শুরুর দিকে এটা আমার জন্য একটা ক্ষতিকর জিনিস যে অর্ডার ক্যান্সেল হওয়া ঠিক না, আমরা ট্রাই করে অ্যাভয়েড করার। সো অর্ডার যখন আমরা নিব একটু বুঝে শুনে নিব যে ক্লায়েন্টের গোলটা কি, ক্লায়েন্ট কি চাচ্ছে, ঠিক আছে, ক্লায়েন্ট কি কি দিছে আমাকে, ওগুলা ফলো করে ক্লায়েন্টকে বুঝাই বলা তো তোমার কি এই জিনিসগুলো লাগবে, ক্লায়েন্ট বলবে হ্যাঁ আমার এই জিনিসগুলো লাগবে, তখন আমরা ওই জিনিস রিপিট করবো। বাট সামনে আমরা আরো ডিটেলসে দেখবো, একটু পরেই দেখবো যে কি কি লেখা উচিত, কি কি জিজ্ঞেস করা উচিত, এইগুলো আমাদের ওয়াট। তো নেক্সট আমাদের কি আসতেছে, নেক্সট আসতেছে ওয়াই। তো ওয়াই বলতে এখানে যেটা বলছে ডু দিস প্রজেক্ট রিয়েলি ওয়ার্থ ডুইং, এই প্রজেক্টটা করে কি আপনার লাভ বা ক্লায়েন্টের লাভ হচ্ছে, ঠিক আছে। এখানে আসলে ওয়াইটা আসতে আমার জন্য মেনলি, বাট এখানে দুইজনেরই আসলে আমার জন্য না মেনলি, এখানে দুইজনেরই জন্য আসতেছে যে আসলে দুইজনের জন্য লাভ হচ্ছে কিনা। প্রথম যদি দেখি যে ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা একটা ইস্যু হবে সেটা হলো যে ক্লায়েন্টের প্রজেক্ট আমি করে দিব, সেটা ক্লায়েন্টের কি লাভ হচ্ছে, ওকে লাভ দেখাইতে হবে, নাহলে সে আপনার কাছে থাকবে না। তাকে প্রফিট দেখাইতে হবে যে তুমি যে আমার এই ওয়েবসাইট ডিজাইনটা নাও তুমি এই ফিচার গুলো পাচ্ছ, তুমি যদি আমার ব্যানারটা নাও তোমাকে আমি একটা ইউনিক ব্যানার করে দিব যেটা সবার থেকে আলাদা, ঠিক আছে। তুমি যদি আমার এই ক্যাম্পেইন আমার এই অ্যাড এর গিগটা কিনো, তোমাকে আমি এমনভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে দেবো তোমার প্রফিট আর ডাবল হয়ে যাবে। এই যে ইউনিক কথাগুলো বলা, ঠিক আছে, ক্লায়েন্টকে কনভিন্স করা, ওদের মাইন্ড নিয়ে খেলা, ঠিক আছে। তারপর হলো এটা হলো ক্লায়েন্টের কথা চিন্তা করলাম যে ক্লায়েন্টের কি কি লাভ দিব, তারপর নিজের কথা চিন্তা করব, আচ্ছা এটা কি আমার করে কোনো লাভ হচ্ছে, এই যে ক্লায়েন্টের যে প্রজেক্ট করব, এই যে এটা একটা চিন্তা। ধরুন অনেক সময় শুরু থেকে কি হয় আমরা একটু ছাড় দেই ক্লায়েন্টদেরকে যে আমরা কম টাকায় কাজটা করে দেই, বাট এটা অলওয়েজ আমরা করি না, শুরু থেকে করি অবশ্য সবাই করি যে আমরা কম টাকায় নিজেকে গ্রো করার জন্য, আমাদের অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আমরা কাজ শুরু করি। হ্যাঁ ঠিক আছে, শুরু থেকে আপনি একটু স্যাক্রিফাইস করতেই পারেন নিজেকে গ্রো করার জন্য, সেটা হয় ওকে, ঠিক আছে। তো এটা চিন্তা করে যখন একটা সময় আসবে তখন আপনি ধরেন রেগুলার কাজ করতেছেন ফাইবারে, আপওয়ার্কে অথবা এজেন্সির সাথে, তখন সে যদি বলে আমাকে 10 পেজের ওয়েবসাইট করে দাও $5, তখন আপনি সেটা অবশ্যই করে দিবেন না। কেন করে দিবেন, সেটা আপনার সময় নষ্ট, আর যে সময় নষ্ট করতেছেন সেটার পিছনে আপনাদের পরিশ্রম দিবে, টাকাটা দিবে সেটা অনেক কম, মূল্যটা অনেক কম, সে অবশ্যই সেটা আপনি করবেন না। সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা দাঁড়ায় যে ডু দিস প্রজেক্টস রিয়েলি ওয়ার্থ ডুইং। তারপর মেইন স্কিম, এই যেটা বললাম যে ক্লায়েন্টের প্রফিটের কথাটা, যে ক্লায়েন্টের কি লাভ হচ্ছে, ওই যে লাভ দেখানো ক্লায়েন্টকে, তো তুমি কি কি পাচ্ছ, আমি এক্সট্রা কি দিচ্ছি তোমাকে যেটা অন্য সেলার দিচ্ছে না তোমাকে, এইসব জিনিস মেনশন করা হলো যে এখানে আসতেছে আর কি ওয়াই মধ্যে বলতেছে। তারপর আমরা কিছু এক্সাম্পল দিছি, যে আমি আসলে এখানে কিছু এক্সাম্পল লিখছিলাম হলো ধরেন যারা এক্সট্রা, এই যে এক্সট্রা ফিচার কথা বললাম কি কি হইতে পারে, হয় যে যারা ইউনিক ব্যানার ডিজাইন করে দিবেন, হয়তো ইউনিক লোগো ডিজাইন হবে সময় লাগবে, অথবা আমি চাইলে এক্সট্রা ফিচার দিব, ঠিক আছে। ধরেন সে চাইছে হলো স্পিড অপটিমাইজ, আপনি বলছেন যে আচ্ছা স্পিড অপটিমাইজ করে দিব, সাথে আমি তোমাকে সিকিউরিটি আপডেট করে দিব, সিকিউরিটি ফিক্স ইস্যুগুলো ফিক্স করে দিব, বাগ গুলো ফিক্স করে দিব, তো ক্লায়েন্ট খুশি হোক, আপনি কাজ দিয়ে দিতে পারে। তারপর হলো ওয়েন, সব কথা শেষ, সব বুঝলাম যে কাজ করা ঠিক আছে নাকি ঠিক হবে নাকি ঠিক হবে না, ক্লায়েন্ট কি কাজ সেটাও বুঝলাম, ক্লায়েন্টের গোল সেটাও ক্লিয়ার হইলাম, এখন আসি ডেডলাইন, প্রজেক্ট ডেডলাইন। এখানে আসে ওয়েন, ওকে, এখানে আসছে প্রজেক্ট ডেডলাইনের ব্যাপারটা, যে আমাদের প্রজেক্ট কতদিনের মধ্যে ক্লায়েন্টের রাশ আছে কিনা, যে ক্লায়েন্টের কোনো তাড়াহুড়া আছে কিনা যে আমার প্রজেক্টটা শেষ করতে হবে এখনই। সেক্ষেত্রে যে ডেডলাইন আসতেছে তখন আসলে আমরা চাবো যে একটু বেশি সময় নেওয়ার জন্য কাজ করার জন্য আমাদের সুবিধা হয়, তাহলে রিল্যাক্সে কাজ করতে পারবো, সময় নিয়ে কাজ করতে পারবো, আর সময় নিয়ে কাজ করলে কোয়ালিটি কাজ হয়, আপনারাও জানেন। তো যদি ক্লায়েন্টের রাশ থাকে তখন তো কথাই নাই, হ্যাঁ তাকে রাশের মধ্যেই 3 দিনের মধ্যে বা একদিনের মধ্যে কাজ করে দিতে হবে। আর যদি ক্লায়েন্টের রাশ না থাকে তখন আপনি আমাদের মতো নিজের মতো টাইম একটা বলে দিবেন, আচ্ছা আমি এই কাজটা করতে আমার 15 দিন লাগবে, তোমার কি সমস্যা আছে কোনো, তোমার কোনো ইস্যু আছে এটা নিয়ে, তখন ক্লায়েন্ট বলবে না আমার তো ইস্যু নাই, তুমি নিতে পারো তোমার 15 দিন, আমার কাজ হলেই হয়েছে, তখন তোমার সমস্যা নেই। তারপর কি স্প্লিটিং দ্য প্রজেক্ট ইনটু মেনি, এটা আসলে বোঝাচ্ছিল মাইলস্টোন। তো আচ্ছা এই যে একটা মাইলস্টোন বুঝেছি আমি, যে আমরা ফাইবারে দেখবো অনেক সময় দেখা যায় যে কাজ ভাগ করে না, ওটাকে মাইলস্টোন বলে, যে আমরা কাজটা ভাগ করে নিছি, যে প্রথম আমি 3 পেজ করব, তুমি 3 পেজের জন্য আমাকে $100 পে করবা, তারপর আরো 3 পেজ করবো ওইটার জন্য তুমি $100 পে করবা, তারপর আমি স্পিড অপটিমাইজ করবো ওইটার জন্য তুমি $50 পে করবা। তো এইভাবে অনেকে আছে একটা মাইলস্টোন ভাই করে যে আপনি 3টে পেজ করবেন, 3টে পেজে অর্ডার দিছে, কাজ হয়েছে, $100 কমপ্লিট, দেন আবার নেক্সট অর্ডার দিবেন 3টে পেজের জন্য, বুঝছেন, এটা হলো মাইলস্টোন আর কি, অনেকে এটা এটা করে থাকে। তো এই পর্যন্ত আমরা 4টা জিনিস ডিসকাস করছি, যে আমাদের যে ক্লায়েন্ট যে গ্রিড থিওরিটা, দ্য 4W গ্রিড থিওরি, যে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ক্ষেত্রে কি কি জিনিস লাগবে, যেমন মোটিভটা কি, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হবে, অবজারভেশন, আস্কিং কোয়েশ্চেন্স, ঠিক আছে। আচ্ছা এই যে আস্কিং কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে যে যত বেশি কোয়েশ্চেন করতে পারি ক্লায়েন্টকে, যত বেশি কোয়েশ্চেন করতে তত বেটার,
ঠিক আছে? ক্লায়েন্টকে আমি যত কোশ্চেন করতে পারি, যে ওকে আমি মানে কোশ্চেন কেন করব? কোশ্চেন করব হলো এই রিজনে যে যেন আপনার কোনো জিনিস জানা যেন না বাকি থাকে। এমন কোনো জিনিস এমন যেন না হয় যে পরে গিয়ে ঝামেলা করতেছে। যেমন হইতে পারে, ঠিক আছে? যেমন একটা ইস্যু, আমি একটা ইস্যু বলি, আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলি, আমার লাইফে হয়েছে যেটা, যে সবসময় আমরা কাজ করি ইউএস ডলারে। ঠিক আছে? তো কানাডার ক্লায়েন্টে আমি কাজ করি সবসময় ইউএস ডলারে। ঠিক আছে? ডলার বলতে ডলারই বুঝাই, আমি ইউএস ডলারে সবসময় ধরে দিচ্ছি। তো এখন ধরেন ডিল হয়েছে $500। ঠিক আছে? এখন সে আমাকে কাজ শেষ, এখন সে আমাকে বলছে যে $500 রাইট? এখন আমি অবাক হয়েছি, $500 মানে, $500 তো অনেক কম। ঠিক আছে? এক কানাডিয়ান ডলার মানে বাংলাদেশে 60 টাকা মনে হয়, এরকম কিছু একটা হবে, আমি ভুলে গেছি আসলে। তো এই যে ইস্যু, কি ইস্যুটা আমি শুরু দিকে ভুল করছিলাম, ওরও ভুল ছিল আমারও ভুল ছিল। ভুলটা কি ছিল? আমরা শুরু দিয়ে ক্লিয়ার করি যে কারেন্সিটা কি, যে তুমি কি আমাকে কানাডিয়ান ডলার পে করতেছো নাকি ইয়াতে পে করতেছো, এই যে ডলারে পে করতেছো। এইসব মাসে মাঝে মাঝে ইস্যুটা হয়, বাট ফাইবারে তেমন একটা হয় না এইসব। ফাইবারে যারা ক্লায়েন্ট আছে তারা বুঝে শুনে আসে। আর যদি মাঝে মাঝে পেমেন্ট জিজ্ঞেস করেন, মেনশন তো করে দিচ্ছেন, তোমার সামনে দেখবো। এই যে ইস্যু গুলা হয়, এই যে এগুলো হলো আস্কিং কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেওয়ার জন্য যেন ইস্যু গুলো না হয়। আচ্ছা, এখানে নিচে আরো জিনিস আছে, আমরা পরে দেখবো। তার আগে আমরা একটা জিনিসে ফোকাস করি, সেটা হলো এই টপিক চলে যায়। আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক ডক আর কিছুই নাই। তো ব্ল্যাঙ্ক ডকের মধ্যে আমি চাচ্ছি না কিছু লেখেন টাইপ করে অনেকটা টাইম ইউজ করে, আমার চাইলে এখানে আমার কাছে জিনিস লেখা আছে অলরেডি আগে থেকেই। সো প্রথমে যেটা আমাদের হয়, যে ক্লায়েন্ট আপনাকে কি জিজ্ঞেস করে, হাই হ্যালো ব্লা 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 জিজ্ঞেস করে। ঠিক আছে? ওকে, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে অলরাইট, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো হাই হ্যালো। তখন অনেক ক্ষেত্রে কি দেখা গেছে, যা অনেকে দেখাচ্ছে আমাদের মধ্যে আছে, যে হাই হ্যালো ক্লায়েন্ট লেখছে, ভয় কিছু বলছে, হাই আমি ক্লায়েন্টকে কি বলবো, ক্লায়েন্ট হাই লেখছে আমাকে। এটা কিন্তু অনেক সময় ইস্যু দেখছে, অনেক ক্রাশে, বহুত অনেক ক্রাশে দেখছে, যে ক্লায়েন্ট হাই বলছে, ভাই আমি কি লিখবো, হাই ক্লায়েন্ট আমাকে হাই বলছে। হ্যাঁ হ্যাঁ। তো ক্লায়েন্ট আমাকে হাই বলছে, আমি ক্লায়েন্টের অবশ্যই রিপ্লাই দিব, কি রিপ্লাই দিতে পারি? এখন কমিউনিকেশন ক্লাসে কাদের জন্য, এখানে কিন্তু অলমোস্ট অনেকেই আছে, ম্যাক্সিমাম আছেন যে অলমোস্ট আমার সাথে মার্কেটে কাজ করতেছেন ভালোভাবে, ভালো আর্নিংও করতেছেন, ওদের কমিউনিকেশন দেখাচ্ছে আমার থেকে অনেক ফার বেটার। বাট এই ক্লাসটা মিলি তাদের জন্য যারা আসলে অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে যে ক্লায়েন্টকে কি বলবো, অথবা ক্লায়েন্টকে কি কি কোয়েশ্চেন করবো, অথবা আরো কিভাবে ইজিলি কনভিন্স করা যায় ক্লায়েন্টকে, এই ক্লাসগুলো তাদের জন্য। তো অলরাইট, আমরা শুরু করি। তো শুরু থেকে অফকোর্স শুরু জিজ্ঞেস করবে হ্যালো হাই, অথবা আপনার নাম দিয়ে জিজ্ঞেস করলো হ্যালো আইমান, অথবা হ্যালো সামথিং। ঠিক আছে? হ্যালো ইকবাল, শাকিল, শফিক, যাই হোক। তারপর আপনি যদি ক্লায়েন্ট হ্যালো লেখে, আপনি লিখবেন হাই। হাই না লেখে, তখন আপনার কাছে ভালো একটা আনসার দেওয়া উচিত, সেটা হলো হাউ ক্যান আই হেল্প ইউ। এটা একটা ভালো রেসপন্স। ঠিক আছে? অবশ্যই সে আপনাকে হাই লেখছে আপনাকে, আপনার হাই রিপ্লাই পাওয়ার জন্য না। ঠিক আছে? আপনি জিজ্ঞেস করবেন যে ডিরেক্ট কোশ্চেনে করেন যে তোমার কি কেউ সাহায্য করতে পারি তোমাকে। তো এটা গেল হলো ক্লায়েন্ট যদি হাই লেখে, ফর এক্সাম্পল আপনারা অনেক কিছু লিখতে পারেন আপনার মাঝে যেটা আসে। তো ইন কেস যদি কারো মাথায় না আসে ভাই আমি কি লিখবো, তখন সে এটা লিখে শুনতে তুমি কিভাবে সাহায্য করতে পারি। তখন ক্লায়েন্ট আপনাকে কি রেসপন্স করবে বলেন তো? ক্লায়েন্ট আপনি রেসপন্স করবে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে, যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার একটা ব্যানার লাগবে, আমার একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে হবে, কিছু একটা লাগবে। ঠিক আছে? লাগার পরে তখন আপনি অবশ্যই বললেন যে হ্যাঁ আমি এটা পারবো, ওকে গিভ মি দ্য ডিটেইলস। ঠিক আছে? দেন ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্ট আপনাকে বললো যে কিছু লাগবে, অলরাইট। দেন আপনি কি রিপ্লাই করলেন? বাংলা আপনি রিপ্লাই করবেন যে অলরাইট, অথবা ওকে বলতে পারেন, অথবা যেটা আরো আপনি প্রিফার করেন, অলরাইট, অথবা ওকেও বলতে পারেন অলরাইট, গিভ মি দ্য ডিটেইলস। ডিটেইলস এরপর আরো লিখতে পারে যে ওকে, লেট মি নো হোয়াট you are exactly looking for। আরো অনেক কিছু কোশ্চেন করতে পারি যেটা আপনার মাথায় আসে, যে ক্লায়েন্ট কি মানে এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্ট কি বলছে, ওটার উপর ডিপেন্ড করে আপনি কোশ্চেনটা করবেন। ইন কেস যদি ক্লায়েন্ট আপনাকে হাই হ্যালো দিয়ে নক দেয়, তারপর যদি জিজ্ঞেস করে, আপনি জিজ্ঞেস করলেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, তখন ক্লায়েন্ট বললো যে আমার এটা লাগবে, তখন আপনি জিজ্ঞেস করলেন যে অলরাইট আমাকে ডিটেলস দাও, অথবা ওকে তোমার কি লাগবে সেটা আমাকে এক্স্যাক্টলি বলো। ঠিক আছে? তারপর কি হবে, এটা গেল একটা স্টেপ। তারপর ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, সেই রিকোয়ারমেন্ট কি কি হইতে পারে, অনেক কিছু আমি দেখলাম যে ইমেজ হইতে পারে, ব্লগ হইতে পারে। ঠিক আছে? তো আমি এখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা,
অলরাইট, আচ্ছা, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টস দিয়ে থাকে, ঠিক আছে, সেটা হইতে পারে কি ডেমো, লিঙ্ক, পিএসডি, ওয়ার্ড ফাইল, ফিগমা, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। তো তখন সেক্ষেত্রে আমি কি বলবো, এখন এখানে একটা ইস্যু হয় যে অনেকে আছে যে আমরা ফাইল পাইছি, ডক পাইছি, ক্লায়েন্ট কিছু একটা বলছে, আমরা চুপ করে বসে থাকি, তারপর এটা পড়া শুরু করি, কি বলছে দেখি তো। এখন অনেক সময় যেটা হয় যে ক্লায়েন্ট যদি আপনি এভাবে ক্লায়েন্ট রেসপন্স না করে বসে না থেকে, যেটা করবেন যে অ্যালাউ মি সাম টাইম, আমাকে কিছু সময় দাও, অথবা গিভ মি আ মোমেন্ট, আমাকে কিছু টাইম দাও, একটা মোমেন্ট দাও, কিছু সময় দাও, গিভ মি আ মিনিট টু চেক, এগুলা যখন বলবেন তখন কি হবে, তখন ক্লায়েন্ট বলছে একটু সময় যাচ্ছে বেচারা, একটু সময় দিই, রাইট। এখন এটা যদি আমি না লিখি তাহলে কি হবে, আমি কিছুই বললাম না, ক্লায়েন্ট ভাবেও সে সিন করে রেখে দিছে, অথবা সে অ্যাক্টিভ না, তখন আপনার উপর একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে ক্লায়েন্টের, ঠিক আছে। তো সেটা তো আমি চাই না আপনার উপর কোনো ব্যাড ইমপ্রেশন ক্লায়েন্ট তৈরি হোক, আর প্রথম দিকে যদি ক্লায়েন্ট হারাই ফেলে তাহলে তো গেছে, তো সেটা করা যাচ্ছে না। তো এই জন্য আমরা কি করবো, ধরেন আপনি সাপোর্টে আসবেন, সাপোর্টে আসার আগে অ্যাটলিস্ট এটা তো বলতে পারেন যে হ্যাঁ অ্যালাউ মি সাম টাইম টু চেক, তখন আপনি আমাদের নক দেন, ভাই আমার তো নক আসছে একটু দেখেন, তখন ক্লায়েন্ট বলছে আচ্ছা ও পড়তেছে মনে হয় আমার রিকোয়ারমেন্টটা, এখানে সময় দিয়েছে, তো ক্লায়েন্ট সময় দিবে, ক্লায়েন্ট চলে যাবে না। সো কিছু বলা থেকে এটা বলা হিউজ বেটার, আর এটা বলতে হবে যে আমাকে কিছু সময় দাও, হ্যাঁ গেল সময়ের ব্যাপার, ক্লায়েন্ট আপনাকে সময় দিল, তারপর তারপর আপনি দেখবেন যে কাজটা পারেন কিনা। হ্যাঁ এখন ধরেন আপনি কাজটা পারেন না, তখন আপনি কি বললেন, ডিরেক্টলি বলে দিলেন, হ্যাঁ দেখলেন যে এটা কাজটা আসলে আপনি পারবেন না, আপনি তো হবে না, ওর কাছে টাফ, হইতেই পারে, স্বাভাবিক, সব কাজ তো পারবেন না, এরকম হবে না। তখন আপনি বলতে পারেন ওকে থ্যাংক ইউ, আই এম নট অ্যাভেলেবল ফর দ্য প্রজেক্ট, অথবা অন্য কিছু বলতে পারেন থ্যাংক ইউ আই এম নট অ্যাভেলেবল, এসে বলে অনেক কিছুই করতে পারেন। বাট আমরা ওইদিকে না যে আগে যাই, কাজ পারলে কি হবে, কাজ না পারার পর তো পরের কথা, আমরা কাজ কেন পারবো না। আচ্ছা যাই হোক, তো যদি কাজটা পারি আমরা তখন কি হবে, যদি আমরা কাজটা পারি দেন হ্যাঁ তখন আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই আমি কাজটা পারি। তো এটা দেখা যায় যে আমি আরো কিছু জিনিস দেখতে পারি, সুন্দর করে আমি সাজিয়ে রাখছিলাম। ইয়েস সার্টেনলি, অথবা শিওরলি আই ক্যান ডু দ্যাট, অথবা আমি কি লিখতে পারি, হ্যাঁ আই হ্যাভ ডান সিমিলার প্রজেক্ট আ ফিউ ডেজ অ্যাগো, আমি এরকম কিছু কাজ কিছুদিন আগে করছি। হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস এখানে ঝামেলা হয়ে যায় যে আই হ্যাভ ডান সিমিলার প্রজেক্ট আ ফিউ ডেজ অ্যাগো, ঠিক আছে, এখানে তো অনেক ভাই আমি তো কাজ করি নাই। এখন কথা হচ্ছে আপনি তো ঠিক মতো অ্যাসাইনমেন্ট তো করছেন নাকি, আমাদের যারা স্টুডেন্ট আছেন এখানে, আপনাদের ক্লাসের আগে অবশ্যই অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অনেক ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয়, রাইট, ঠিক আছে, তখন অবশ্যই করছেন, এই কনফিডেন্স নিয়ে কিন্তু মার্কেটের কাছে আসছে, রাইট। তো এইভাবে আমরা বলছি হ্যাঁ আই হ্যাভ ডান সিমিলার প্রজেক্ট ফিউ ডেজ অ্যাগো, তারপর কি করলাম, কিছু কাজের ডেমো। এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় আমরা কাজের এমন ধরেন আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, অথবা আপনার ওয়েব ডিজাইনার, ওয়েব গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, এমন কোনো কিছু দিয়েন না, এমন কোনো ডেমো দিতে যায়েন না যে এটা আপনি পারেন না। ডেমো দিবেন, আপনি চেক করে দেখবেন, আচ্ছা ডেমোটা দেখলাম এই ওয়েবসাইট এটা তো বানাইতে পারবো অ্যাস্ট্রা দিয়ে, এটা তো আমি এলিমেন্টর দিয়ে খুব সহজেই বানাইতে পারবো, অথবা আমি ডকুমেন্টস এই চিন্তা করে ফেলতে পারবো, সুন্দর মতো ওই ডেমোগুলো দিবেন। যে ডেমোটা দেখে আপনি মানে ডেমোটা দেখে মনে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন, সেই ডেমোগুলো দিবেন ক্লায়েন্ট, এমন কোনো ডেমো দিতে যাবেন না যে ক্লায়েন্ট যেটাতে ঝামেলা হয়ে যাবে যে আপনি কাজটা পারেন না। কেন পারেন না, ইস্যুটা এখানে হবে, আপনি কি করলেন এমন ডেমো চুজ করলেন, ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্টের ওই ডেমোর ভিতরে এমন একটা ফিচার পছন্দ হয়েছে যেটা আপনি আগে কখনো করেন নাই, ঠিক আছে, অথবা যেটা করা যাচ্ছে না ওয়ার্ডপ্রেসে, হয়তো পারে, অথবা আপনি ওই জিনিসটা শিখেন নাই, হইতে পারে। সো একটু ভেবে চিন্তা করে ডিজাইন গুলো দিবেন, ডেমো গুলো দিবেন, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। তারপর আমি বললাম কি ইয়েস আই সার্টেনলি আই ক্যান ডু দ্যাট, আই হ্যাভ ডান সিমিলার প্রজেক্ট ফিউ ডেজ এগো, ঠিক আছে। আচ্ছা সার্টেনলি আই ক্যান ডু দ্যাট পরে কমা দিবেন, এটা আসলে ইন কেস যদি ক্লায়েন্ট আপনাকে ডেমো দিয়ে দেয়, এটা আসলে একটা অপশনাল করে আমি লিখে দেই, এখানে একটা ঝামেলা আছে, এটা কি, এটা অনেক সময় যে কাজের ডেমো দিতে সবাই চায় না, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে আস্ক করতে পারে ডেমোর কথা, এটা কখন দিবেন, এই যে আই হ্যাভ ডান সিমিলার প্রজেক্ট আ ফিউ ডেজ অ্যাগো, এটা দিবেন সেই ক্ষেত্রে যখন আপনি ক্লায়েন্ট ডেমো কিছু দেয় নাই, জাস্ট এসে বলতেছে যে আমার কিছু ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট দিয়ে লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক দিয়ে বলছে একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, তুমি কি পারবা, তখন এই কথাটা বলবেন যে আমি অবশ্যই পারবো কাজগুলা, আমি এরকম কিছু কাজ আগে করছিলাম, আগে করে কিছু 2-3টা লিঙ্ক, অথবা আপনার বিহেন্সের লিঙ্ক, অথবা আপনার কিছু একটা পোর্টফোলিও রেডি করে রাখছেন, অথবা পার্সোনাল ওয়েবসাইট রেডি করছেন, সেটা দিবেন। আচ্ছা পার্সোনাল ওয়েবসাইট দেওয়া লাগবে না, কাজের ওটা স্কিপ করে, এখন মাঝে মাঝে পার্সোনাল ওয়েবসাইট ইস্যু হয়ে যায়, যদি আপনার সোশ্যাল মিডিয়া গুলো থাকে মাঝে মাঝে ফাইবার ইস্যু করে এটা নিয়ে, সো এটা স্কিপ করে যেটা করবেন যে বিএনসি লিঙ্ক দিতে পারেন, ইস্যু হবে না। তারপর আপনারা ওই যে ফ্লিকারে লিঙ্ক দিতে পারেন,
তো ওইটার থেকে বেটার হয় আপনার যে লাইভ সেট থাকে লাইভ সেট লিঙ্ক দিবেন, ওটা আরো বেটার। ক্লায়েন্ট লাইভ সেটে যে চেক করে দেখলো আচ্ছা কি কি আছে, ওটা আরো বেটার। তো সেটা গেল, আপনি লাইভ সেট লিঙ্ক দিলেন, ক্লায়েন্ট দুটা পছন্দ করলো, হ্যাঁ গেল। আর অনেক সময় যেটা হয় যে আমাদের কিছু ক্র্যাশ আগে এই ক্র্যাশ সরি কিছু আপনি ফেস করছে যে তোমার তোমার রিভিউ নাই ব্রো, তোমাকে আমি কেমনে ভরসা করি। তো এইভাবে ক্লায়েন্ট বলতেছে। তো তখন আমি বললাম যে অবশ্যই আমরা ফাইবারে আসছি, এখন তো নিউজ এর এইসব কাজ পাওয়া আসলে ডিফিকাল্ট, এটা আমিও মানি। তখন সেই ক্ষেত্রে কিছু জিনিস আছে বলার মতো, যে এই যে আই এম এন এক্সপিরিয়েন্স ডেভেলপার হু ইজ নিউ টু ফাইবার, ঠিক আছে। এটা কখন বলবেন যদি ইন কেস যদি ক্লায়েন্ট আপনাকে কোয়েশ্চেন করে যে তোমার তো রিভিউ টিভিউ নাই। আচ্ছা লিখে দেই আমি, যদি ক্লায়েন্ট আস্ক করে কেন রিভিউ নেই, সহজ বাংলা লিখে দিয়েছি বুঝতে সুবিধা হয়। আচ্ছা ওকে, আচ্ছা তখন এটা লিখে দিবেন যে আই এম এক্সপিরিয়েন্স ডেভেলপার উইথ নিউরো ফাইবার, আই হ্যাভ ওয়ার্ক with আচ্ছা এখানে একটু আই হ্যাভ ওয়ার্ক বোথ locally and internationally, international international clients clients these are my recent works। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কিছুই হয়নি। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি বললাম যে আমি একটা এক্সপিরিয়েন্স ডেভেলপার অথবা এক্সপিরিয়েন্স ডিজাইনার অথবা এক্সপিরিয়েন্স আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের নাম, ডিজাইনার ডেভেলপার যাই হোক, হু ইজ নিউ টু ফাইবার, ফাইবারে নতুন, বাট আই হ্যাভ ওয়ার্কড বোথ লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি উইথ মাই ক্লায়েন্টস, ঠিক আছে। দিস আর ওয়ার্ক আর রিসেন্ট ওয়ার্ক। তারপর কয়েকটা ওয়ার্কের ডেমো দিয়ে দিবেন, এটা বললেও কিন্তু তারপর নিচের কাজের ডেমো দিবেন, রাইট। বোল্ড করে দিই সুবিধা না। আচ্ছা তো এটা গেল হলো আমাদের এক্সপিরিয়েন্স ডেভেলপারের কাজ, যদি ক্লায়েন্ট কাজ দেয় এরপর হলো আমরা যদি কাজটা পারি, ক্লায়েন্ট নক দিলে কি বলবো, হাই হ্যালো বললে কি বলা উচিত, ঠিক আছে। এটা কিন্তু অ্যাটলিস্ট মনে রাখবেন যে ক্লায়েন্ট নক দিলে কিছুটা বলবেন, অ্যাটলিস্ট সময় চাওয়া না, অ্যাটলিস্ট সময় চেয়ে নেবেন কিছু না বললেও। ওকে, সো আমি একটু কোয়েশ্চেন রাউন্ডে যাই, কারো কোনো কোয়েশ্চেন আছে? এতক্ষণ যা বললাম আমি, চ্যাটে বলেন। আচ্ছা মুখেই বলেন, যদিও একটু সময়, আচ্ছা মুখেই বলেন, একজন একজন করে, ঠিক আছে। আমি বেশি কোয়েশ্চেন নিব না। আচ্ছা কারো কোনো, আচ্ছা যদি কোয়েশ্চেন না থাকে জাস্ট দেখেন যে ভাই ডান, অথবা সবাই একটু হাত উঠান, তাও বুঝতে পারবো যে হ্যাঁ সবার ক্লিয়ার হয়েছে, অ্যাটলিস্ট বুঝতে ভাই পারছি। একটা কোশ্চেন আছে ভাই আমার। আচ্ছা হ্যাঁ ভাই বলেন। ভাই যদি ক্লায়েন্ট যে রিলেটেড কাজ আছে ওই রিলেটেড কোনো লাইভ সাইট আমার কাছে না থাকে, তো সেক্ষেত্রে কি লিখতে পারি? যে ও ভেরি গুড কোয়েশ্চেন, এটার আমি আনসার দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে ভাই একটা, হ্যাঁ ওকে এটা আনসার পেয়ে যাবেন। তারপর আর কোনো কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেন না থাকেন কাইন্ডলি এখানে রুমের মধ্যে হ্যান্ড, হাত আছে, লাভা আছে, অনেক কিছু আছে, কিছু একটা দিয়ে দিতে পারেন। নাকি বাকিরা ঘুমাই ঘুমাই ক্লাস করতেছে সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, জুমের চ্যাট বক্সেও তো কেউ কোনো একটা কোয়েশ্চেন করছিল। আহ, আচ্ছা আচ্ছা জুমের চ্যাট ও ও শুধু লিখতেছে, আমি খেয়াল করে। আচ্ছা না, মাইলস্টোন দিয়ে কাজ নেওয়ার কোনো ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ নাই। সেটা অনেক ক্লায়েন্ট ভাবে কি যে ও মনে হয় কাজটা পারবে না, একটা কাজ করি তাকে একটা মাইলস্টোন দিয়ে দিই, সে এটুকু আগে শেষ করুক, তারপর আমি তাকে নেক্সট কাজটা দিব। এটা অনেকে ক্লায়েন্ট করে দেয়, মাইলস্টোন সেট আপ করে দেয় আর কি। এটা আসলে খুব রেয়ার হয়, অনেকে আবার সেট আপ করে না। ধরেন যদি বড় প্রজেক্ট হয়, একদম 1500 বা $1000 প্রজেক্ট, আরো বেশি হলে তখন ভাগ করে নেয় যে $300 এটার জন্য করবে, 300-500 ওটার জন্য, বা $600 এটা এইটুকু করলে $600 দিব। এটা মাইলস্টোন ক্লায়েন্ট বলে দেয়, এসব রেয়ার, সবাই করে না, বাট এটা কোনো অ্যাডভান্টেজ নাই। আচ্ছা ওকে, সো কোয়েশ্চেন সেশন ডান। আমরা নেক্সটে মুভ করি, আমাদের আরো অনেক কিছু বাকি, এখন অনেক দূর যাওয়া বাকি আছে। ওকে, ধরেন ক্লায়েন্টকে আপনি আপনার কাজ দিয়ে দিচ্ছেন, এটা গেলো আপনি কাজ দেওয়া।
আর এখানে আপনারা অবশ্যই বুঝতেছেন যেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের, এরকম না যে হুবাহু এটাই, হ্যাঁ হুবাহু লিখতে পারেন, যাদের মনে করেন একটু ইস্যু আছে যাবে কি লিখতে লিখতে পারেন হুবাহু, কোনো সমস্যা নেই। বাট সবাই চাবে নিজের মতো করে কিছু লেখার, ওটা বেটার হয়। আর সবসময় যে এটাই লিখতে হবে এমন কিছু না, ক্লায়েন্টের কোয়েশ্চেনের উপর, ক্লায়েন্টের ইয়ার উপর ডিপেন্ড করে জিনিসগুলো কি লিখতে হবে। আচ্ছা, তারপর আমরা ফোকাস করে আমরা কই যাব। এখন আসতেছি, ধরেন ক্লায়েন্ট কাজ দিল, সবই দিল, বললো যে আচ্ছা তুমি কাজ পারো, আচ্ছা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে কাজের ডেমো দিল না। ধরেন আপনি ক্লায়েন্ট আসে বললো তুমি কাজ পারো কিনা, ক্লায়েন্ট কি আপনি বলেন কাজ পারেন, এই আপনার কাজের ডেমো গেল। এন্ড ক্লায়েন্ট ডেমো পছন্দ হয়েছে, ডেমো পছন্দ হয় না, আচ্ছা কাজ পছন্দ হয়েছে, আচ্ছা সে কাজ পারে এটা বুঝতে পারছে। তখন ক্লায়েন্ট কি করবে, যে বলবে আচ্ছা আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। তখন আপনি কি করবেন, ক্লায়েন্ট আপনাকে বললো, আচ্ছা ক্লায়েন্ট আপনাকে বললো, বলো আপনাকে আপনার একটা ব্যক্তি লাগবে, ওর আচ্ছা ক্লায়েন্টের স্টোর লাগবে, ক্লায়েন্টের স্টোর লাগবে, আচ্ছা ক্লায়েন্ট স্প্রিং বুট কেমনে করলাম, স্টোর লাগবে, ঠিক আছে। এখন এখানে বলেন যে কি কি কোশ্চেন আসতে পারে। স্টোর মানে কিন্তু অনেক কিছু বোঝায়, হ্যাঁ ই কমার্স স্টোর, বাট স্টোরে তোমাদের ভ্যারিয়েশন আছে, হইতে পারে সেটা অটো পার্টস নিয়ে, অটোমোটিভ পার্টস নিয়ে, হয়তো বা সেটা হয়তো বেবি বেবি শপ, হয়তো বা হইতে পারে সে জামা কাপড়ের, হয়তো বা জুতার, অনেকগুলো ভ্যারিয়েট আছে। এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা, এখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবেন যে আচ্ছা ডু ইউ হ্যাভ এন এক্সাম্পল ফর ইউর ওয়ার্ক, আচ্ছা আমি লিখিয়ে দিই। ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করবো যে তোমার কাছে কোনো ডেমো আছে, তুমি যে আমার কাজ দিতে যাচ্ছ, মানে আস্কিং ফর ডেমো, ক্যামেরা দিয়ে দিই। দেখতে কি অসুবিধা হচ্ছে, জুম করে দিব। আচ্ছা এখন মনে হয় দেখতে একটু সুবিধা হচ্ছে না, আগে বললেও পারতেন। অলরাইট, আচ্ছা। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি একটা কোয়েশ্চেন সেশন দিব, তখন কোয়েশ্চেন করে, ঠিক আছে, এখন ওগুলো জমা রাখেন কষ্ট করে। আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে বললো একটা স্টোর লাগবে, তখন আপনি কি জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমার কাছে কোনো ডেমো আছে। আমি নিজে ডেমো দেওয়ার আগে ক্লায়েন্ট জিজ্ঞেস তার কি লাগবে। অফকোর্স তার একটা পছন্দ আছে, কোনো জায়গায় পছন্দ হয়েছে, তারপর তো সে চুজ করছে না আমার একটা স্টোর দরকার আছে আমার নিজের জন্য, অথবা আমার একটা বিজনেস ওয়েবসাইট দরকার আছে, অথবা আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, অথবা আমার একটা অ্যাড বা কিছু একটা লাগবে গেল। তারপর আপনি তার কাছে ডেমো যাবেন, যে ডু ইউ হ্যাভ এন এক্সাম্পল ওয়েবসাইট, আচ্ছা এক্সাম্পল অফ ওয়েবসাইটস লাইক এক্সাম্পলস অফ করছি, আচ্ছা যাই হোক, এক্সাম্পলস অফ ওয়েবসাইট ইউ লাইক, অথবা হ্যাভ ইউ গট এন স্পেসিফিক ডেমো ফর ইউর ওয়েবসাইট। এখন এখানে তো ওয়েবসাইটের কথা মেনশন, যেগুলো সব ওয়েবসাইট ডিজাইনার ম্যাক্সিমাম এখানে ওয়েবসাইটের কথা মেনশন করছি। আপনার ডিজাইনার হইলে ডিজাইনের কথা, আপনার ওই যে কাজের কথা মেনশন করবে, তোমার কোনো স্পেসিফিক ডেমো আছে না এখানে এই ব্যানারের জন্য, ঠিক আছে, অথবা এই অ্যাডের জন্য কোনো কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা স্পেসিফিক, এগুলোর জন্য আপনি আস্ক করতে পারেন, ঠিক আছে। তখন ক্লায়েন্ট হয়তো আর ডেমো দিবে, হয়তো ক্লায়েন্ট আপনি ডেমো দিয়ে দিল, তখন তো কোনো কথাই না, ডেমো দেখলেন পারবেন কিনা পারবেন না, ওই সেম কোশ্চেন, হ্যাঁ আমি পারবো, ক্লায়েন্ট বলছে পারবা, ঠিক আছে। এখন পারার পরের কোশ্চেন না পরে যাচ্ছি, এখন একটু এদিকে আসি, একটু পিছিয়ে আসি আমরা। পিছিয়ে আমরা কেন আসছি, পিছিয়ে আসছি ধরেন আপনি ক্লায়েন্ট ডেমো দিল না, সেই ক্ষেত্রে আমার কি হবে। তো সেই ক্ষেত্রে কিছু ইস্যু হতেই পারে যদি ক্লায়েন্ট আপনাকে ডেমো না দেয়। যদি আপনারা আচ্ছা মিনাজ ভাই আপনাদেরকে ডেমো দিচ্ছে না, লাইভ সেটে কিছু একটা টক দিয়ে দিচ্ছে না। দিছে ভাইয়া। আচ্ছা তাহলে তো আর কোনো কোশ্চেনই নেই, ওই ডকের মধ্যে সব লাইভ সেট আছে, যা লাইভ সেট লাগবে সব এখানে আছে। সো আপনাদের ডেমো নিয়ে কোনো ইস্যু আর হচ্ছে না। তো আচ্ছা একজন কোশ্চেন করছে না ভাই আমি ডেমো পাবো কই, মিনাজ ভাই আপনাদের ডক শিট দিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে, এখানে সবকিছু ডেমো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, সো ওই কোশ্চেনের আনসার পেয়ে গেলেন। আমি ভাবতাম ভাই ডেমো দেন নাই। ওগুলা ওগুলা খুঁজে নিতে হবে। আচ্ছা ও আমরা ওইদিকে না আছে, ওইদিকে অনেক দেরি হয়েছে, আমার ক্লাস শেষ করতে হবে, ডেমো জিনিসগুলো একটু দিয়ে দিব, ঠিক আছে। অথবা যদি না থাকে ভাইকে বলবেন, ভাই আপনাদের ম্যানেজ করে দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন ক্লায়েন্ট ডেমো না দিলে আপনার শুনে ডেমো দিবেন। এখন ক্লায়েন্ট ধরেন ডেমো দিল না, ঠিক আছে, তখন আপনি দিবেন যে এখানে একটা জিনিস লেখা করে নেন। আচ্ছা, if the client doesn't provide demos, send them according to their niche. আচ্ছা এখানে বলতে যেটা বুঝেছি আমি সেটা হলো, যদি ক্লায়েন্ট ডেমো দিয়ে না থাকে আপনাকে, ক্লায়েন্ট বলছে আমার একটা ওয়েবসাইট লাগবে, তারপর আপনি জিজ্ঞেস করলেন যে কি টাইপের ওয়েবসাইট লাগবে, ঠিক আছে।
এই যে এক্সাম্পল সাইট অথবা what type website you need or আচ্ছা ব্র্যাকেট দিন or you would ঠিক আছে আচ্ছা আমি কি ভুল করেছি ওয়েবসাইট ইউ নিড আর এখানে আচ্ছা ঠিক আছে এখানে হোয়াট টাইপ ওয়েবসাইট ডু ইউ নিড তোমার কোন ওয়েবসাইট কি টাইপের ওয়েবসাইট লাগবে আর জিজ্ঞেস করলেন যে তোমার অথবা জিজ্ঞেস করতে পারেন ইউ ওয়ান্ট টু হ্যাভ উড লাইক টু হ্যাভ আ ওয়েবসাইট প্রোডিউসার কি একই কথা যদিও তারপর ক্লায়েন্ট বলবে যে আমার একটা আরেকটা কাজ আছে এখানে একটা এটা কি জানেন ব্র্যাকেটের মধ্যে আপনারা যদি স্পেসিফিক করে দেন যে বিজনেস এক্সএ অথবা ফর এক্সাম্পল হলো রেস্টুরেন্ট business stage আচ্ছা এখানে আমি কি করলাম ডট ডট অনেক ক্লায়েন্ট বুঝে না আপনি এটা বলতে কি বুঝাইছেন ঠিক আছে এটা লিখে যদি আমি ব্র্যাকেটে এক্সাম্পল দিয়ে রেস্টুরেন্ট বিজনেস রিয়েল এস্টেট এক্সেট্রা ওয়েবসাইট বুঝাই তখন ক্লায়েন্ট বুঝবে আপনি নিচে কথা বুঝেছেন ঠিক আছে এটা একটু মাথায় রাখেন আচ্ছা এটা যখন ক্লায়েন্ট আপনাকে ডেমো দিবে না উপরে নিয়েছে সুন্দর মতো গোল করে দিন ওকে আচ্ছা এখান থেকে কোনো সাউন্ড আসছে না সবাই যারা কাইন্ডলি মিটে আছে একটু কষ্ট করে নিজেকে মিউট করে দেন আর যারা জুমে আসেন তাদের আমি মিউট করে দিচ্ছি আচ্ছা এটা গেল হলো ক্লায়েন্ট আমাদের কি দিবে না এটা সেটার উপর ডিপেন্ড করে আচ্ছা আমাদের এই পর্যন্ত পেজ গেল আশা করি সবার কোনো সমস্যা নাই এখানে সবাই বুঝতে পারছেন তো নেক্সট যেটা হবে এখন ক্লায়েন্ট ওয়েবসাইট দিল আপনিও ক্লায়েন্টকে ওয়েবসাইট দিলেন ডেমো দেওয়া দাবি হইলো সবার পছন্দ হয়ে গেল আচ্ছা ক্লায়েন্ট একটা ডেমো পছন্দ হয়েছে দেন কি ঠিক আছে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট দিবে আপনাকে রিকোয়ারমেন্টটা কিরকম হইতে পারে যে ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে সরি আচ্ছা ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমরা আচ্ছা তোমার যে ডেমোটা দিছো আমার এটা পছন্দ হয়েছে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ডেমো যে দিছেন এখন ডেমোর মধ্যে হইতে পারে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট অথবা সেটা বিজনেস ওয়েবসাইট এখন যদি ক্লায়েন্ট বলে আচ্ছা আমার ডেমোটা পছন্দ হয়েছে আমার একটা ওয়েবসাইট লাগবে এখন আমি চাইলে কি করতে পারি আচ্ছা তোমার ওয়েবসাইট লাগবে এটার জন্য এত টাকা পড়বে এত টাকা লাগবে তুমি তোমার বাজেট বলো ঠিক আছে এটা কি হয়ে রুড হয়ে গেল আর ডিরেক্ট কোশ্চেন হয়ে গেল ঠিক আছে অনেক ক্লায়েন্ট প্রিফার করে ডিরেক্ট ওদের কাছে আচ্ছা এটাই মনে হয় রুজ এও ডিরেক্ট এইভাবে অনেক কোশ্চেন করে বাট এটা আসলে এভাবে করা ঠিক না কারণ হচ্ছে আপনি এখানে ক্লিয়ারই হোম নেই তার কি কি লাগবে মানে এরকম ডেমো ওয়েবসাইট লাগবে বাট এর মধ্যে কয়টা পেজ লাগবে তার কিরকম কন্টেন্ট লাগবে ইমেজ কি সে দিবে কিনা এগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি নাই এই যেগুলো জিজ্ঞেস করি নাই এরপর এটার মধ্যে হতে পারে তার চ্যাটবোর্ড আছে অথবা এমন কিছু একটা আছে আপনি খেয়ালই করেন নাই এইসব ইস্যু যেন না হয় তখন আমরা ডেপ কোশ্চেন করবো যে হ্যাঁ ক্লায়েন্টের ডেমো পছন্দ হয়েছে ক্লায়েন্টের ডেমো পছন্দ হওয়ার পর কেন এমন হচ্ছে আচ্ছা দেখো এখন পছন্দ হওয়ার পর কি হবে এখন যে আমরা জিজ্ঞেস করতে পারি যে অনেক কোয়েশ্চেন আসতে পারে এখানে এখন আমরা যত কোয়েশ্চেন করতে পারবো তত বেটার আমার জন্য আমার যত কোয়েশ্চেন ক্লিয়ার হওয়া দরকার আমার কোনো মতো করে বুঝতে হবে যে ক্লায়েন্টের কি লাগবে আমি যখন ক্লিয়ার হয়ে যাবো যে সব পারবো সবকিছু পারফেক্ট 80% পারি 20% দেখা যাচ্ছে যে এটা একটু নিজে ইউটিউব থেকে দেখে নিতে হবে তো গুগল থেকে সার্চ করলে পারবো এভাবে কাজ দিয়ে নিবো 100% যে কাজ পারবো এমনও না ঠিক আছে তখন যে একটা কনফিডেন্স আসবে এই যে এই কাজ করার সময় আপনি কি কোশ্চেন করতে পারেন অথবা জিজ্ঞেস করা উচিত সেগুলো আমরা দেখি কি করা যেতে পারে যেমন যদি বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে হয় অথবা রেস্টুরেন্ট ওয়েবসাইট হয় আমরা প্রথম কোশ্চেন ভিতরে হাউ মেনি পেজেস ইউ নিড এখন ক্লাসে জয়েন হচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ যেমন আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারি তার কয়টা পেজ লাগবে ঠিক আছে আমরা সুন্দর মতো চলে গেলাম এখানে জিজ্ঞেস করলাম যে ওকে হাউ মেনি পেজেস উড ইউ লাইক টু সি তারপর অনেক সময় অনেক ক্লায়েন্ট পেজ বলতে বুঝে না পেজ বলতে ও কি বুঝাইছে এটা এই জন্য এটা আবার জন্য না ঝামেলা হয় আমি এখানে বলে দিচ্ছি যে তোমার হোম সার্ভিস কন্ট্যাক্ট আস অনেক যারা সেলার তারা বুঝে
যারা ওই যে বললাম আমরা শিখছিলাম যে কি কি টাইপের হয়, তিনটা ধরনের হয়, তিন ধরনের যে 3 নম্বর জন হয় যে এবার নো টেক স্কিলস, কারণ স্কিলই নাই, কিছু বুঝে না, তখন তাদের ক্ষেত্রে একটু ইস্যু হয়। তো এখানে মেনশন করে দিলাম সার্ভিসেস। আপনারা কথা বলতে গেলেই বুঝবেন শুরু থেকে যে ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স কি না, ঠিক আছে, কথা বলে বোঝা যায় সে কি জানে কি জানে না। হ্যাঁ, মেনশন করে দিলাম তার কয়টা পেজ লাগবে। এই যেখানে দিলাম হোম কন্টেক্ট অ্যাবাউট আস, তখন ক্লায়েন্ট কি বলবে জানেন? ক্লায়েন্ট বলবে যে আচ্ছা আমার তো ওয়েবসাইটে 4টা বা 5টা পেজ লাগবে। ডিরেক্ট বলে দিল আচ্ছা আপনি ক্লিয়ার হলেন, তার 5টা পেজ লাগবে। আপনার প্রথম স্টেপ ডান। আচ্ছা আমি তা ক্লিয়ার হলে ওয়েবসাইটে 5টা পেজ লাগবে, ঠিক আছে। তারপর আরো কিছু ইস্যু হতে পারে যে হ্যাঁ এখন তো পেজ গেল, এখন আমরা যারা ওয়েবসাইট ডেভেলপার, ডিজাইনার যারা ক্লাস করতেছি, আমরা তাদেরকে আরো কিছু কি কি জিজ্ঞেস করতে পারি? তাকে আমরা থিম প্লাগইন জিজ্ঞেস করতে পারি। আচ্ছা তোমার কি কোনো, তুমি কি থিম প্লাগইন দিবা না আমাকে দিতে হবে? এটা একটা মেজর ইস্যু। এটা নিয়ে অনেক কাহিনী, অনেক অর্ডার ক্যান্সেল, অনেক ঝামেলা হয়, এটা প্রত্যেকটা সেই হয়, ঠিক আছে। তো ক্লায়েন্টকে আগে থেকে কনফার্ম হয়ে নেওয়া তুমি কি আমাকে থিম দিবা কিনা, প্লাগইন দিবা কিনা, নাকি এটা আমাকে দিতে হবে। যে আস্কিং দ্য ক্লায়েন্ট। আচ্ছা, উইল ইউ প্রোভাইড মি দ্য থিমস অর প্লাগইন অর আই নিড টু প্রোভাইড ইট ফ্রম মাই সাইড। আচ্ছা এটা বলার আগে কি 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 জিজ্ঞেস করবে আপনার? অফকোর্স ডেমো দেখছেন, ডেমো দেখার পর আপনি ক্লায়েন্টকে বলছেন যে, আচ্ছা এটা তো এই থিম দিয়ে করতে হবে, এটা হয়তো মাঠ ফিরে দিয়ে করতে হবে, অথবা এই জিনিসটা এভাবে করতে হবে, ঠিক আছে। তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ক্লায়েন্ট বলছে আচ্ছা ঠিক আছে, তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন কনফার্ম হয়ে নিচ্ছেন ক্লায়েন্টকে থিম দিবে কিনা, ঠিক আছে। যদি ক্লায়েন্ট থিম না দেয় তখন তো আলাদা ইস্যু, তখন আপনার দিতে হচ্ছে। এখন দিতে যখন হচ্ছে তখন কিন্তু আর বলে দিতে হবে যে আচ্ছা এটা তো ডেভেলপার ভার্সন, ঠিক আছে, এটা কিন্তু আমাকে আগে থেকে কনফার্ম করে নিতে হবে, না হলে এটা একটা পরে যে একটা ইস্যু ইস্যু ক্রিয়েট করবে। যদি আমি জিজ্ঞেস করে নিই, যা জিজ্ঞেস মানে না বলে থাকি, ক্লিয়ার না করি, তখন সে বলে তুমি আমাকে কেন ডেভেলপার ভার্সন দিচ্ছ, তোমাকে পেইড ভার্সন কেন দাও না? ঠিক আছে, তখন ও বলতে পারে যে তোমার গিগের মধ্যে তো লেখা আছে তুমি প্রিমিয়াম জিনিস দিবা আমাকে। এটা কিন্তু অনেক ইস্যু হয়ে যায়, হয়তো ভুলে লিখে রাখছেন প্রিমিয়াম ফিচার অথবা প্রিমিয়াম সবকিছু দিয়ে রাখবেন, প্রিমিয়াম থিম দিবেন, তখন এটা নিয়ে যে সাইবার রিপোর্ট করে আপনি কিন্তু সাইবার ব্যান করে দেবেন। তো এগুলো একটু খেয়াল রাখবেন যে গিগের মধ্যে আমি কি লিখছি কি লিখি নাই। আর ইভেন শুধু গিগের মধ্যে কেন, গিগের মধ্যে আপনি যে প্রাইস দিচ্ছেন ওই প্রাইসের অনুযায়ী কিন্তু বাজেট নেগোশিয়েট করতে হবে, এটা একটু পরে আসতেছে আপনাদের সাথে। আচ্ছা এটা গেল থিমের কথা, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করবেন এটার মধ্যে যে ওকে, তখন ফর এক্সাম্পল ক্লায়েন্ট বললো যে আচ্ছা আমি আমার কাছে থিম নাই বা প্লাগইন নাই, ওকে আই উইল প্রোভাইড ইট ফ্রম মাই সাইড, বাট আই উইল ইউজ। আচ্ছা আমি আগে থেকে আমি বলে ক্লিয়ার করে দিয়েছি যে আমি ডেভেলপার ভার্সন ইউজ করবো বলেছিলাম। এখন ক্লায়েন্ট যদি পরেরবার জিজ্ঞাসা করে তা আপনি ইস্যু করতে পারবেন না, কারণ আমি তো নিজে বলছিলাম আমি ডেভেলপার ভার্সন ইউজ করবো। তখন ক্লায়েন্ট বলবো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে ইস্যু হয়তো হবে না, যে ক্লিয়ার করে নিলাম। তাহলে যেন সামনে ঝামেলা না হয় যে থিম প্লাগইন নিয়ে তুমি যে থিম দিবা, থিম নিয়ে যেন ইস্যু না হয়। আর ক্লায়েন্ট যদি বলে না আমি কিনে দিব, তাহলে তো কোনো কথাই নেই, ক্লায়েন্ট দিতেছে। অলরাইট, তারপর ঠিক আছে, এরপর আর কিছু কোশ্চেন আসতে পারে, যেমন এটা হলো একটা অপশনাল কোশ্চেন, আমি তাও দিয়ে দিই। অনেক সময় যারা ওয়েবসাইট ডিজাইন করি বা রিডিজাইন করি তখন সেই ক্ষেত্রে জিনিসটা কোশ্চেন আসে, সেটা রিডিজাইনের ক্ষেত্রে সরি আচ্ছা আস্কিং অ্যাবাউট রিডিজাইন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের ওয়েবসাইট সুন্দর না, মানে একদম বাজে হয়ে আছে, ঠিক আছে, অথবা আপনাদের যারা ডিজাইন কাজ করেন তারা দেখলেন যে গ্রাফিক ডিজাইনে কাজ করেন, দেখতেছেন যে ওয়েবসাইট মানে ডিজাইনই সুন্দর না, লোগো দিছে লোগোটা খ্যাত লোগো একটা, খ্যাত ব্যানার অথবা কিছু একটা ফ্লায়ার চাই হবে। তো আপনি বলেন যে আচ্ছা তুমি কি ডিজাইন করতে যাচ্ছ, অথবা আমি তোমাকে কিন্তু নতুন একটা লুক দিতে পারি। তো এটা কিছু ট্রিক্স আছে যে আপনারা চাইলে এগুলো এগুলা কোশ্চেন করে আস্ক করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা গেল, এটা এলো এক্সট্রা জিনিস। তারপর হলো এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম কিছু ফিচার, আচ্ছা আমি আরেকদিন অ্যাড করি। যদি আপনি উকামার স্টোরের ক্ষেত্রে কাজ করেন, স্টোর শপিফাই স্টোর অথবা যে স্টোরই হোক, সব স্টোরে কমন জিনিস কি? পেমেন্ট গেটওয়ে কি হবে, মাথায় রাখেন সবাই, এটা পেমেন্ট গেটওয়ে কি থাকবে। তারপর কি আসতে পারে, কয়টা প্রোডাক্ট, হাউ মেনি প্রোডাক্টস, হাউ মেনি ক্যাটাগরিজ, ঠিক আছে। তারপর বলেন আর কি কি আসতে পারে, পেজেস আসতে পারে, ঠিক আছে। আর কি কি নিয়ে কোশ্চেন করা যেতে পারে,
তারপর হলো ক্লায়েন্টকে আসতে তো পেমেন্ট মেথড হলো শিপিং নিয়ে আসতে পারে, ট্যাক্স নিয়ে আসতে পারে, ঠিক আছে? এই এগুলো হলো কমন জিনিস, যে একটা স্টোর ক্রিয়েট করবে এগুলো লাগতেই পারে। এটা পেমেন্ট গুলো লাগবে মাস্ট, ক্যাটাগরি লাগবে মাস্ট, প্রোডাক্ট লাগবে মাস্ট, পেজও লাগবে মাস্ট, ঠিক আছে? এইগুলো জিনিস, এই কমন জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিবা। তারপর আরেকটা কি জিনিস ক্লিয়ার করলাম, সেটা হলো ডোমেন হোস্টিং আছে কিনা। আচ্ছা একটু ওয়েট করেন, আমি কোশ্চেন নিতেছি, একটু চিল। সবাই আমরা চিল করি। আচ্ছা এরপর আমি আজকে করলাম, হ্যাঁ ডু ইউ হ্যাভ আ হোস্টিং আর ডোমেন আছে? আচ্ছা ডু ইউ হ্যাভ আ হোস্টিং আর ডোমেন অলরেডি? যদি না থাকে, সব না আছে ডোমেন হোস্টিং নাই তো, আপনার মধ্যে তোমাকে কি নিতে হবে, গোডাডি, নেমচিপ প্রিফার করলেন, যদি অ্যাফিলিয়েট লিংক থাকে অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিলেন, তাও হবে, আপনার ইচ্ছা। ওকে, আমরা এখন কোশ্চেন সেশনে চলে যাই। ভাইয়া ফার্স্ট তো কোশ্চেনটা আমি করতে চাই। আচ্ছা বলেন ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে ফাইবার রিলেটেড কোশ্চেন, এইটার একটু বাইরে, তারপর আমি করি, এটা আমার খুব দরকার এখনই। সেটা হচ্ছে যে আমি একটা বায়ারের রিসেন্টলি কাজ করছি, গতকালকে ডেলিভারি দিছি। ওই বায়ার হচ্ছে আমার টিপসও দিছে, রিভিউ ভালো দিছে, বাট হচ্ছে যেখানে হচ্ছে ওয়ার্ক অ্যাজ ডেসক্রাইব আছে ওইখানে একটা স্টারের অর্ধেক মানে হচ্ছে 4.5 রেটিং দিছে। বাট ও আমার আবার নক দিছে, আমি ওর একটু আগে আরেকটা ছোট কাজ করে দিছি। তো এই ক্ষেত্রে কি আমি ওরে মানে রিভিউটার জন্য আরেকবার বলতে পারবো কি পারবো না? রিভিউ যদি আপনি ফিডব্যাক চান, ফাইবার যদি বুঝতে পারে, আপনাকে সুন্দরভাবে ওয়ার্নিং দিয়ে দেবে, ঠিক আছে? না না, সেটা তো বুঝতে পারছি, ওই সিস্টেমটা তো আমাদের দেখাই দিছে যে মানে কিভাবে চাইতে হয়। এটা ওইভাবেই আমি ওর কাছে চাইছিলাম, ও বলছিল কোনো সমস্যা নাই, বাট রিভিউটা দেওয়ার সময় ও আমারে 4.5 এক জায়গায় দিয়ে দিছে। তো এখন কি আমি ওরে ওইটা রিভাইজ করার জন্য বলতে পারি কি পারি না? ও ও আচ্ছা, মানে ওকে আমি কিন্তু এখন আমি আমি বলি আফটার একবার কাজের একবার পরে আমি ওরে এখন হ্যাঁ সাপোর্ট দিলাম। হ্যাঁ, আমি বলি রিভিউ একবার দিয়ে দেওয়ার পর ওটা চেঞ্জ করা যায় না। আচ্ছা, কেউ একজন আজকে হয়তো বলছিল ওই যে পোস্টের পরে যে এটা চাইলে হয়তো মানে না ইটি না, করা রিভিউ যায়। একবার না না, রিভিউ একবার দিয়ে দিলে ওটা হাজার চেষ্টা করলে রিভিউ চেঞ্জ হবে না, ওকে ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। কেন আবার ফাইবার জিজ্ঞেস করবে যে তুমি হঠাৎ করে রিভিউ কেন চেঞ্জ করতে চাও, তোমাকে অফকোর্স সেলার বলছে, তখন আপনার দিয়ে ব্যান করে, ঠিক আছে? এইসব ইস্যু অনেকগুলো সময় হয়ে যায়, ঠিক আছে? অনেক কাছে অনেক ওকে সুন্দর ঠিক কাজ আছে। করে, ক্লায়েন্ট বলে যে আচ্ছা আমি বলি, এই আমাদের অনেক কিছু হয়েছে গত প্রায় আরো 2 ক্লাস আগে। স্টুডেন্ট ছিল, সুন্দর মতো কাজ করছে, ক্লায়েন্টের সাথে অনেক ফ্রি, ক্লায়েন্ট খুব খুশি তার কাজে। তখন ক্লায়েন্ট কি করছে, তাকে 6টা কাজ করাইছে, প্রথম 5টা কাজে তাকে 5 স্টার দিছে, ঠিক আছে? 6 নম্বর কাজে তাকে বলছে দিছিল 4.5। তখন ওকে বলছে, তখন ওই জিজ্ঞেস করছে, ভাই আচ্ছা তুমি আমাকে 4.5 টাকা দিছো, আমি তো এখানে কোনো ভুল টুল করি নাই, বলে কি সবসময় 5 দিই, এখন একটু না হলে 4.5 দিলাম, সমস্যা কোথায়? তো এটা তখন শুনছে, তখন ছেলের অবশ্যই মেজাজ খারাপ হয়ে গেছে, তখন সে কিছু বলে নাই, বলছে আচ্ছা ঠিক আছে, বাট এটা তুমি দিছো, এটা আমার প্রোফাইল অনেক হ্যাম্পার করবে, এটা আমার প্রোফাইলের ক্ষতি করবে। তখন ক্লায়েন্ট বলছে আচ্ছা সরি সরি, এখন কি ঠিক করা যাবে কিনা? তখন ফাইবারে ট্রাই করছিল, তখন ফাইবার থেকে না করছে না, এগুলো কোনো ওয়ে নাই, আর সেলারকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, ঠিক আছে? তো এইসব একটু মাথায় রাখেন, কষ্ট করে, না বুঝছেন? ঠিক আছে, এটা একটা ভালো আস্কিং ছিল আমার। আচ্ছা, সো যাদের কোয়েশ্চেন আছে কষ্ট করে হাত তোলেন, আমি তাদের যে যদি কোয়েশ্চেন থাকে আর কি। আমি তো মিটের কথা ভুলে গেছি, মিটে অনেক মানুষ আছে। আচ্ছা যারা মিটে আছে তারা একটু টেক্সট করেন, টেক্সটে লেখেন। ওরে ভাই এত মানুষের কোয়েশ্চেন কেন? আচ্ছা ভাই বলেন। ক্লায়েন্ট বললো যে তুমি এই কাজটা পাবা না, এই কাজটা তোমাকে বলে, আর তো তখন কি বলতে হবে? আচ্ছা ক্লায়েন্ট বলছে আপনি কাজটা পারবেন না, হার্ড, এটা বলতেছেন? সেক্ষেত্রে মানে এটা আচ্ছা ক্লায়েন্ট আপনাকে ভয় দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয়ে যায় মাঝে মধ্যে, ক্লায়েন্ট আপনাকে ভয় দেখাচ্ছে যে তুমি কাজটা পারবা না। হ্যাঁ, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি মনে করেন কাজটা পারবেন, তখন বলে দেবেন আমি কাজটা পারবো, আমি অলরেডি কাজ করছি, কিছু ডেমো দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট অ্যাসিওর হয়ে গেল আপনি পারবেন। আর যদি না পারেন, আপনার যদি কনফিডেন্স না থাকে, তখন কিছু করার নেই। আচ্ছা ওকে। আরেকটা দিয়ে জিজ্ঞেস করি, হুম মাঝে মধ্যে হয় কি সেম ক্লায়েন্ট আমাদের মানে সেম ক্লায়েন্টকে আমরা নিজেরা স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করি আর লাইফ সাইকেল সেমই দিই, আমরা সে একটা বলতে সেম হয়, সেক্ষেত্রে কি তাদের লাইফে যেগুলো দিচ্ছে আমরা তো এগুলো প্রোভাইড করি পারপাসের ক্ষেত্রে তো ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভালো। আচ্ছা আমি কিছু জিনিস দেখাই দিই, যেন আপনারা নিজেরা খুঁজে বের করতে পারেন। ওকে, 3টা জিনিস দেখাচ্ছি লাইফ সেটের জন্য, আপনারা মাথায় রাখেন। ওকে, সো কোশ্চেন আর নিতেছি না এখনের জন্য। আচ্ছা লাস্ট কোশ্চেন দেবো, আর কারো কোনো মানে এই রিলেটেড কোশ্চেন আছে কিনা লাইফ সেট বাদে, মানে লাইফ সেট বাদে অথবা কমিউনিকেশন কোনো কোশ্চেন আছে কিনা কাজ নিয়ে, এর বাইরে না?
ভাই এই ডকটা কি ক্লাস নিতে গেল? হ্যাঁ, ডগ একটু ভাই কষ্ট মিউট করেন। হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাই রিকোয়েস্ট পাঠাই। আচ্ছা, বাই রিকোয়েস্ট একটা সেশন আলাদা নেওয়া হবে আজকে, মনে হয় না বাই রিকোয়েস্ট কভার করা যাবে আপনাদের। আমি ট্রাই করব কমিউনিকেশন কভার করার জন্য, বাই রিকোয়েস্ট অন্যদিন কভার করব। আজকে আমরা শেষ করে নিই, এরপর লাইভ স্যারে কিছু জিনিস দেখাই দিই। ভাই একটা কথা ছিল হ্যাঁ ভাই বলেন। ভাই, যদি একটা মানে ভাইয়া রিকোয়েস্ট পাঠাইলো, ইনবক্সে নক করলো, এখন কাজটা দেখলাম যে আমি পারি না, হ্যাঁ, তখন কি করব? ও আচ্ছা, তখন বলে দিবেন যে আই এম নট অ্যাভেলেবল টু টেক দিস প্রজেক্ট। সরি বলে দিবেন, সমস্যা নেই, ভাই আপনি মাইট দিবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। এটা লাস্ট কোশ্চেন, আমি কোনো কোশ্চেন নিচ্ছি না। হ্যাঁ ভাই বলেন। Okay ভাই, ভাই অনেক সময় দেখা যায় যে ভাই বেশি কোশ্চেন করতে গেলে ভাই মানে ক্লায়েন্টের পরে মেসেজ গুলো আনসার দিতেছে না, বা 3-4টা কোশ্চেন করার পরে ক্লায়েন্টার আসতেছে না, এখানে মানে সময় বেশি লাগতেছে দেখে, সেক্ষেত্রে কি করবো ভাইয়া? ওই যে বললাম না, এই যে আমি যে এত কিছু জিজ্ঞেস করতেছি, এটা কি সবার জন্য তো না, আপনাদের মানে বুঝবেন, দেখলে বোঝা যায় অনেক সময় দেখবেন ক্লায়েন্ট একটাই প্যারাগ্রাফ সব লিখে দিচ্ছে, ঠিক আছে, আপনার কিছু বলতে হয় না। সেই সব ক্লায়েন্টের সাথে আপনি জাস্ট ডিরেক্টলি কথা বলবেন, ও তোমার এই জিনিসগুলো লাগবে, আচ্ছা গুলো করে দিতে হবে। শেষ, ওইখানেই শেষ। যারা বলবে না তাদের জন্য এত কোশ্চেন, বুঝছেন জিনিসটা? জি ভাই, আরেকটা ভাইয়া, মানে ওই যে 2 দিন আগের যে ঘটনাটা ভাই, মানে অফার ক্রিয়েট করতে বলছে, তারপর আর ক্লায়েন্ট ভাই আর নাই ভাইয়া, মানে সেই ক্ষেত্রগুলা কি করবো? এটা এটা আসলে এটা আসলে কিছু করার থাকে না, মাঝে মাঝে এটা হয়, ক্লায়েন্ট এমনি চলে যায়। এটা ট্রিক্স আমি শিখাই দিচ্ছি, কিছু ট্রিক্স আছে আমি সামনে শিখাচ্ছি। ওকে, জি ভাই, জি ভাই, অলরাইট। আচ্ছা, তো আমরা কিছু লাইভ সেট দেখে নেই, সেটা হলো পাবলিক www.com। এখানে গিয়ে আপনার লাইভ সেট পাইতে পারেন। তারপর হচ্ছে ই-কমার্স শোকেস, আই গেস। জুম মিউট ইউজ করে সব তো স্লো হয়ে গেছে দেখতেছি। আচ্ছা, তার আগে এটা আসলে আমরা একটু কভার করে নিই, আর কিছু কোশ্চেন করছেন। হ্যাঁ, সব টেকনিক শেখানো হবে, একটু ওয়েট করতে দিতে হবে আর কি। আচ্ছা, এটা গেল ডোমিনো স্ট্রিং এর ব্যাপার, ঠিক আছে। তো ডোমিনো স্ট্রিং এর আমি জিজ্ঞেস করে নিলাম, হ্যাঁ সবগুলো ডোমিনো জিজ্ঞেস করলাম, কি কি লাগবে না লাগবে, শিপিং, ট্যাক্স, পেজেস, কালার টালার সব জিজ্ঞেস করলাম, সব ডান। মানে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টে কি লাগবে আর কি, ওই আমার রিকোয়ারমেন্ট বুঝে গেছি ক্লায়েন্ট কি লাগবে, ঠিক আছে। এখন আমরা কাজে আসি। এখন আমাদের নেক্সট কাজ কি, যে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যে তোমার কি রাশ আছে কিনা, যে হ্যাঁ ডেডলাইন ওয়েন, ঠিক আছে। তখন আমরা কোশ্চেন করতে পারি ডেডলাইন নিয়ে অন্য মতো করে। আচ্ছা, ডেডলাইনটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ডেডলাইনে বললাম যে হ্যাভ ইউ গট এন এস্টিমেটেড ডেডলাইন ফর ইউর ওয়ার্ক, তোমার কোনো ডেডলাইন আছে কিনা। আর আরো কিছু জিনিস দেখাই যায় আপনাদের, আর অনেক কিছু বলতে পারেন, অনেকগুলো বই আছে বলার, ঠিক আছে। এখন জন্য এক এক রকম বই আছে, বাট যাদের যে সমস্যা হয় তাদের জন্য বলতেছি যে লিখতে পারেন যে আই ক্যান, ইট উইল টেক, আপনার কাজটা পারেন, আপনার লাগবে কয়দিন, 7 দিন লাগবে, আপনি কি করলেন 14 দিন বললেন। ফর এক্সাম্পল আপনি বলেন যে ইট উইল, রিল্যাক্সের জন্য আপনি বললেন যে 14 দিন লাগবে, তো 14 days to complete your task, মাইনে দিয়ে দিলাম সুন্দর মতো। আচ্ছা, ধরেন অনেক সময় বলতে পারেন যে ক্লায়েন্ট থেকে আমি কেমনে বলতে পারি যে আমার এতদিন সময় লাগবে, অতদিন সময় লাগবে, বা 3-4 দিন বেশি লাগবে, এগুলো এইভাবে বলতে পারেন। হ্যাঁ, ইট উইল টেক, আচ্ছা টেক মি হবে 14 days বা 7 days বা 1 day 2 days, এই লাগে বলে দেবো আমার এতদিন লাগবে কাজটা শেষ করতে। এরপর কি বলতে পারেন, have you got any rush, ঠিক আছে, তোমার রাশ আছে কিনা, আমি 14 দিন লাগবে তোমার, তোমাকে এটা কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। তখন বলছে, আরে না আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার 14 দিনে না আমার কোনো সমস্যা। অনেকে আমাকে না না 14 দিন দেওয়া যাবে না, তুমি কাজটা 3 দিন করে দাও। তখন এটা আসলে আপনার উপর ডিপেন্ড, আপনি দিন করবেন কিনা। আচ্ছা গেল, টাইমে আমরা জিজ্ঞেস করলাম এস্টিমেট ডেডলাইন, ঠিক আছে, জিজ্ঞেস করে গেল এটা। তারপর কি আসতে পারে বলেন তো, এই সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট। আরে ভাই বাজেট কি জিজ্ঞেস করবো, মাথায় তো ধরতেছে না। আবার ক্লায়েন্ট বাজেট বলে দেয় অনেক সময়, আর আমার আপনার থেকে চাই এই তুমি বাজেট বলো, ঠিক আছে। ক্লায়েন্ট আমরা যখন বাজেট বলে আমাদের মাথা ঘুরে উঠে, আচ্ছা কি এমন বাজেট বলবো, ক্লায়েন্ট কি নেওয়া যায়, চলে যায় ক্লায়েন্ট, এটা তো একটা সমস্যা, তাই না। তো এখানে বাজেট বলার কিছু একটা ওয়ে আছে। অনেক সময় একটা ইস্যু হয় কি, ইউএস ক্লায়েন্টরা, যখন আপনি অনেক সময় আমরা যেটা শিখছি, এটা আমি আগে করতাম, এখন না, যখন আমরা শিখছি, আমরা ভুল করতে মানুষ শিখে।
যে what is your budget? What is your budget or the project? চারশো তো তাই হোক প্রজেক্ট আমরা জিজ্ঞেস করবো what is your budget for the project, ঠিক আছে? এটা অনেক ক্লায়েন্ট মাইন্ড করে, কারা মাইন্ড করে? ইউএস যারা থাকে ওদের কাছে জিনিসটা অনেক ডিরেক্টলি লাগে, বাজেট জিজ্ঞেস করছে এটা আবার কি জিনিস, ঠিক আছে? এবার ডিরেক্টলি জিজ্ঞেস করছে, এটা ওদের মাইন্ড লাগে, অনেক সময় ক্লায়েন্ট চলে যায়, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, ঠিক আছে? তো এই সব এটা কেন হয় আমি বলি, এখন আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই এটা কি হতে যাচ্ছে। এখানে আপনি দোকানে গেছেন, ঠিক আছে, ধরেন শপিং করতে গেছেন কোন একটা শপিং মলে, যদিও তখন যদি আপনাকে সেলসম্যান এসে যদি বলে ভাই আপনার বাজেট কত, ঠিক আছে, আপনার অফকোর্স জিনিসটা গায়ে লাগবে, লাগবে না? আমি আমার জিনিস আমি তোমার বাজেট কেন বলবো, আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে নেবো, ঠিক আছে? এই জিনিস ওদের ঠিক এইভাবে লাগে যে আমি খাইতে, অথবা রেস্টুরেন্টে গেছেন, আপনি ওয়েটার জিজ্ঞেস করছেন ভাই আপনার বাজেট কত, ঠিক আছে, যে খাইতে আসছেন, অফকোর্স এটা অনেক বেশি গায়ে লাগবে। এই জিনিসটা ও এভাবে কাজ করে আসলে, গায়ে লাগে এভাবে। তো এটা যেন আমরা ট্রাই করবো যেন এভাবে না বলা, ঠিক আছে? আবার দেখা যায় যে অনেকগুলা ক্লায়েন্ট এত ইউজ টু হয়ে গেছে বাংলাদেশে কাজ করতে করতে, বাংলাদেশ ইন্ডিয়ান এই কাজটা কার করে জানেন? এই হোয়াট ইজ ইউর বাজেট, ঠিক আছে, এটা জিজ্ঞেস করি সাউথ এশিয়ানরা, আমরা, এরপর হলো পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, যে কেউ কথা বলে হোয়াট ইজ ইউর বাজেট। সো এটা মোটেও একটা প্রফেশনাল ওয়ে না, বাট যারা ইউজ টু ক্লায়েন্ট তাদের কাছে এখন ইস্যু লাগে না, বাট আগে ইস্যু লাগতো, বাট এখন অনেকে ইস্যু করে যে এভাবে না জিজ্ঞেস করে, ইচ্ছে ভালো একটা ওয়ে আছে জিজ্ঞেস করার জন্য। তো এটার থেকে ভালো ওয়ে থাকতে আমি কেন এভাবে জিজ্ঞেস করি, সুন্দর জিজ্ঞেস করি। এটা হচ্ছে কস্টিং বাজেট। এই গেল। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করলাম যে ইজ দেয়ার স্পেসিফিক প্রাইস রেঞ্জ ইউ আর লুকিং ফর? তোমার কোনো প্রাইস রেঞ্জ আছে যে তুমি কাজ চাচ্ছ? এটা হইতে পারে 100 200 এর মধ্যে, 300 400 এর মধ্যে, এনিথিং, অথবা প্রাইস রেঞ্জ। আরেকটা জিনিস, ইজ দেয়ার প্রাইস রেঞ্জ ইউ আর কমফোর্টেবল উইথ? এমন কোন প্রাইস রেঞ্জ যেটা তুমি মানে কমফোর্টেবল, তোমার বাজেটের ভিতরে, তোমার লিমিটের ভিতরে, ঠিক আছে? এটা কিন্তু আরো প্রফেশনাল। ওকে আপনি স্মুথনেস দিচ্ছেন, ওকে আপনি চয়েস দিচ্ছেন যে তোমার ইচ্ছা মতো আমি দেখতেছি। আর ওভাবে জিজ্ঞেস করা, ডিরেক্টলি জিজ্ঞেস করা ঠিক না, মানে কেমন জানি মানে ক্লায়েন্ট মাইন্ড করে আর কি। যাই হোক, সবাই মাইন্ড করে না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইন্ড করে, অনেকে না করতে পারে, বাট যেহেতু প্রফেশনাল ওয়ে আছে আমরা ওইদিকে কেন যাবো চিপ ওয়েতে। সো এটা গেল আমাদের কস্টিং বাজেট নিয়ে। এখন ক্লায়েন্ট বলবে যে আমি কেন বাজেট বলবো, তুমি তোমার বাজেট বলো, ঠিক আছে? এখন আসলে ইস্যু এখানে সবচেয়ে বড় ঝামেলাটা হয়, আরে আমি কি বলবো বাজেট, এটা তো সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? তো এখন এটার কিছু 2টা 3টা ওয়ে আছে, সবসময় যে এই ওইটা ফলো করবো এটা এমন না, মাঝে মাঝে কাজে লাগবে, মাঝে মাঝে ক্লায়েন্ট এগুলো পছন্দ করে, কিছু কিছু ক্লায়েন্ট পছন্দ করে না, ঠিক আছে? এখন জিনিসটা দেখাই কি আসলে হইতে যাচ্ছে। কারণ বাজেট নেগোসিয়েশনে কিছু ওয়ে আছে, যেমন প্রথম হচ্ছে, এটাকে আমরা একটু ভেঙে বলি, ওকে, যে আমি এভাবে বলতে পারি যে ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দেখাইলো, একটা ধরেন ই কমার্স স্টোর, 10টা 100টা প্রোডাক্ট লাগবে, 10টা 5টা পেজ লাগবে, এই পেমেন্ট গেটওয়ে সেটআপ করে দিতে হবে, ঠিক আছে, শিপিং হালকা ফ্রি শিপিং সেটআপ করে দিতে হবে, এই আর কি। তখন আপনি কত বলবেন? খুব মুশকিল। এখন আপনি সবার আগে যাবেন আপনার গিগের মধ্যে, ঠিক আছে, সরি, তো গিগের মধ্যে যে দেখবেন আপনি গিগের মধ্যে প্রাইস দেওয়া কত আছে। এখন এখানে কিছু ক্লায়েন্ট ইস্যু করে, যদি আপনার গিগের সাথে আপনার কথার মিল না থাকে, তখন যেটা আসলে ইস্যু হবে, তখন দেখা যাবে যে ক্লায়েন্ট রিপোর্ট করে বসে মাঝে মাঝে, তোমার তো কথার সাথে কাজের মিল নাই, ঠিক আছে, তোমার গিগে বলে এক প্রাইস, তুমি মুখে বলছো আরেক প্রাইস, কেন? এটা অনেক সময় ইস্যু করবে। তো যারা অনেক আগে থেকে ক্লাস করে ফাইবারে, তারা অনেক সময় দেখা যায় রিপোর্ট মেরে বসে, আর অনেক নতুন যারা আসে, যারা রিপোর্ট মারতে আগে থেকে অভ্যস্ত, তারা রিপোর্ট মেরে বসে দিয়ে আসে। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অনেক হ্যাম্পার করতে পারে। তো সেই ক্ষেত্রে গিগের প্রাইসের সাথে ভালো করে ম্যাচ করে, একটু এদিক সেদিক করে প্রাইসটা বলবেন। তখন আমরা একটা ওয়ে আমি আপনাকে দেখাই যে হ্যাঁ, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার উইল চার্জ $200। তোমার যে প্রজেক্টটা আছে এটার জন্য $200 যাবে, বাট আই উইল ডু ইউর প্রজেক্ট উইদিন, আচ্ছা, ফর চেঞ্জ হয়ে গেছে, ফর $120 অ্যালং উইথ প্রিমিয়াম ফিচার্স, অথবা অ্যাডিশনাল ফিচার্স দেখতে পারেন। অ্যাডিশনাল ফিচার্স, ঠিক আছে, অ্যাডিশনাল ফিচার সব তো দিবেন না, যেগুলো যেগুলো দিবেন সেগুলো মেনশন করে দিবেন। তখন আবার ব্র্যাকেটে দিবেন না, তখন কি করবেন জানেন? পয়েন্ট আউট করে দিবেন যে তোমার কি কি লাগবে। অ্যাডিশনাল ফিচার আমি দিব হলো স্পিড, অপটিমাইজেশন, এরপর হলো কোয়ালিটি, সিও, ব্লা ব্লা ব্লা, যা যা লাগে আমরা একটু এভাবে পয়েন্ট আউট করে দেব, ঠিক আছে?
মাথায় রাখবেন, তাহলে এঁকে দিয়ে পয়েন্ট আউট করে দিবেন যদি আপনার সেটা পাইতেছেন। আচ্ছা, শীটটা যারা যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই পাবেন, এর বাইরে কেউ পাবেন না। ঠিক আছে, ক্লাস পর্যন্ত শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে শীটটা দেওয়া হবে জুমের মধ্যে। তারপর যদি কেউ শেয়ার করতে চান সেটা তার ব্যাপার, ফ্রেন্ড মানুষ শেয়ার করতেই পারেন। আচ্ছা, additional along with premium features, additional features. আপনার ক্লাসরুমে দিয়ে দেন, শেয়ার তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আগে শেষ পর্যন্ত ক্লাসটা করেন। আচ্ছা, most of the freelancer will charge $200 but I will do your project 120 করে দিব কিছু এক্সট্রা ফিচার দিয়ে। এখন ফিচারগুলো পয়েন্ট করে লিখতে হবে, ফিচারগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। আসলে বুঝতে পারছেন, আমি বোল্ড করে দিলাম। আচ্ছা, এখানে এটা হইতে পারে এসইও, সিকিউরিটি, হাব হিসাবে অনেক কিছু থাকতে পারে। এটা আপনার যদি গ্রাফিক ডিজাইনার হচ্ছে সেটার একটা আলাদা ফিচার থাকতে পারে, ওয়েব ডিজাইন আলাদা ফিচার আছে, এরপর আরো অনেক সার্ভিস অনেক আছে, ইউটিউব সার্ভিস আছে। আচ্ছা, এরপর আমি কি বললাম যে কজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন প্রায়োরিটি। প্রায়োরিটি আবার কি? ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আই অলওয়েজ ট্রাই টু মেইনটেইন এ গুড এন্ড লং টার্ম রিলেশনশিপ উইথ মাই ক্লায়েন্টস। ঠিক আছে, এখানে আমি অনেক হিউজ প্যারাগ্রাফ লিখে বলছি জিনিসটা কি, যে অনেক সময় দেখা যায় যে ফ্রিল্যান্সাররা দেখবা তুমি যে $200 চার্জ করতেছে, আমি তোমার প্রতি করে দিব $120। কেন করে দিব? সাথে দিব এই সব ফিচার দিব। কেন? কারণ আমার কাছে ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশন এটা আমার কাছে মেইন প্রায়োরিটি, এটা আমার হিউজ, এটা আগে টপ। তারপর অথবা লিখবেন এই যে স্ল্যাশ দেওয়া, কিন্তু এটা অথবা লিখতে পারেন আই অলওয়েজ ট্রাই টু মেইনটেইন আ গুড এন্ড লং টার্ম রিলেশনশিপ উইথ মাই ক্লায়েন্টস। ঠিক আছে, কজ বিকজ একটা দিলেই হবে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি, নেগোসিয়েশনটা বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস আসতে পারে, এটা গেল হইলো বাজেট, নিজের বাজেটটা বললেন। কিভাবে বললেন বাজেটটা? বাজেটটা বলছেন হইলো আপনি ইয়া করে, কি বললে, গিগের প্রাইসের সাথে ম্যাচ করে একটু বেশি বাড়ায় বলছেন, বা হয়তো গিগের প্রাইস 50 দেওয়া হাইয়েস্ট প্রাইস, আপনি যাচ্ছেন এটা বাজেটটা 100-তে নিয়ে আসতে। এই তখন এই যে এক্সট্রা ফিচার কথা মেনশন করছেন যে এগুলোর জন্য প্রাইস নিয়ে আসবেন, আবার এদিক দিয়ে প্রাইস বাড়াচ্ছেন, আবার এখান থেকে প্রাইস বাড়াচ্ছেন, তো এভাবে ম্যাচ করে করে একটা এমন প্রাইস বলবেন যেটা আপনার সুবিধা হয়। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে আওয়ারলি ওয়েট, ওইটা দেখানো ঠিক হবে। আচ্ছা দেখাই ফেলি, বের করে ফেলছি। আরেকটা যদি মাথায় কাজ না করে যে কেমনে প্রাইস বলবো, ঠিক আছে, তো আরেকটা ওয়ে আছে, ধরেন আপনার কাজটা করতে লাগবে হলো 7 ঘন্টা, 7 ঘন্টার মধ্যে কাজটা লাগবে করতে, আর আপনার ধরে রাখছেন যে আমি প্রতি ঘন্টার জন্য চার্জ করবো হলো $15 করে অথবা $10 করে। তো আপনার 7 ঘন্টা লাগবে কাজ, 7 ঘন্টা লাগবে কাজ করতে, আর আপনার প্রত্যেকটা 1 আওয়ার ইকুয়ালস টু আপনার ধরেন $10। ঠিক আছে, আপনার মিনিমাম রেট আর কি, নিজে নিজে ধরবেন, মনে মনে ধরবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম আমি $10 কাজ করবো প্রতি ঘন্টার জন্য, এটা কাজ করে 7 ঘন্টা লাগবে, তো 7 × 10 কত এলো? $70। আচ্ছা, তো কাজটার মিনিমাম প্রাইস হওয়া দরকার $70, আমি সব নিকাশ করতেছি আর কি। আচ্ছা দেন কি হবে? আচ্ছা যেহেতু এটাতে আরো আবার কিছু এক্সট্রা টাইম যাবে, সো আমি এটাতে কি করবো, অ্যাডিশনাল 50, যেহেতু ফাইবার কেটে নেবে কিছু টাকা, আপওয়ার কেটে নেবে, আমি অ্যাডিশনাল 50 বাড়াই বলি ক্লায়েন্টকে। তার সাথে কিছু ফিচার কথা বলি যেটা আমার টাইম লাগবে না অ্যাড করতে, তাহলে কত হয়ে গেল? $120। ঠিক আছে, তো এইভাবে আপনি কি এক্সট্রা $50 হাতে রেখে ক্লায়েন্টকে প্রাইসটা বলুন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এই যে হিসাব করতে পারেন। ধরে নেন যে আপনার আওয়ারলি প্রাইস হলো $15। আচ্ছা আমি ধরে আমি ভালো কাজ পারি, আমি একটা কাজ করি, আমি $15 করে চার্জ করে হিসাব করে দেখি, তখন যেটা দেখবেন যে একটা মোটামুটি ইয়া দাঁড়াইছে, মানে প্রাইসিং দাঁড়ায় গেছে যে কত চাওয়া উচিত। ঠিক আছে, তখন যদি মানে কনফিউশনে থাকেন, এও একটা হিসাব থাকে আর কি, হিসাব করতে পারেন চাইলে, যে পার আওয়ার ধরে কত ঘন্টা লাগবে সেটা কাউন্ট করে গুণ করে সেটার সাথে যোগ করে দিলেন এক্সট্রা 50 বা $60 হাতে রেখে, তারপর যেটা আসে সেটা ক্লায়েন্টকে বলতে পারে। এটা একটা ওয়ে নেগোসিয়েশনের। যদি অনেক কনফিউজ থাকে তখন এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তারপর আরেক জিনিস আছে, এখন শেষ হয়, অনেক কাজ বাকি আছে আমাদের। তারপর আসতে পারে যে হ্যাঁ, এটা হলো নেগোসিয়েশনের ক্ষেত্রে কিও নেগোসিয়েট করতে পারি। ঠিক আছে, অথবা অনেক সময় দেখা যায় যে এত কাহিনী করতে হয় না, এত প্যারাগ্রাফ না লিখলেও চলে। আমরা কি করতে পারি প্যারাগ্রাফের জায়গায়, যে অপশন 2, এটা হলো ডিরেক্ট অ্যাপ্রোচ, যে আমি ডিরেক্টলি ক্লায়েন্টকে বলবো যে I will charge, sorry, charge $140 with 5 days of time
uncomfortable আচ্ছা এখানে আমি কি বলছি এত ভুল করতেছে কেন আচ্ছা যাই হোক সেটা হলো সেখানে আমি ক্লায়েন্টকে কি জিজ্ঞেস করছি যে আমি এখানে ডিরেক্ট বলছি যে এত কাহিনী না করে আমি ডিরেক্ট বললাম যে আই উইল চার্জ $140 উইথ 5 days অফ টাইম। ঠিক আছে, আমি $140 তোমার নিব 5 দিন সময় নিয়ে। লেট মি নো ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য কস্ট। আচ্ছা এই লাইনটা কেমন লিখছি? এটা না দিলে কি হইতো? এটা না দিলে কি হইতো? আচ্ছা আমি তোমার থেকে $140 নিব 5 দিন সময় নিয়ে, রাজি আছো? ঠিক আছে, আমি এখানে ক্লায়েন্টকে কোনো অপশন দিলাম না, তার মানে তার দিকটা চিন্তা করলাম না। বাট আমি যদি লিখি হয়ে গেল, এই যে আমি যদি লিখি লেট মি নো ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য কস্ট, তুমি কি এটা আসলে তুমি পারবা এটা দিতে, অথবা তোমার কি বাজেটের মধ্যে আছে কিনা, এটা অবশ্যই বলছি কমফোর্টেবল কিনা এই প্রাইসের সাথে। হয়তো সে হ্যাঁ, হয়তো সে না। সে যদি না বলে না এটা তো অনেক বেশি হয়ে গেছে, তুমি কি এটাকে 100-তে আনতে পারো, তখন এটা আপনার বিষয়। হ্যাঁ, তখন আপনি যদি 100-তে করতে চান করতে পারেন, আপনার বিষয়। আর আপনি চাইলে আরো নেগোশিয়েট করতে পারেন, আচ্ছা না ওকে আপনি চাইলে সে যদি বলেন হ্যাঁ আচ্ছা তুমি কি 100-তে করে দিতে পারো, আপনি বলছেন না এটা 120 গেলে বেটার হয়, আমরা 120 লিখতে পারি, চাইলে যেও লিখতে পারি। ওকে, what if we go for এটা একটা ওয়ে হ্যাঁ কমা দিতে হবে একটা what if we go for $21। হ্যাঁ ঠিক আছে, তো আমি বললাম যে $140 চার্জ করো 5 দিন সময় নিয়ে। লেট মি নো তুমি কি লেট মি নো ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য কস্ট, তুমি আসলে প্রাইসে তো কমফোর্টেবল কিনা। তারপর সে বললো কি না আমার তো প্রাইসটা বেশি মনে হচ্ছে, তুমি কমানো যায় কিনা। তখন সে বলছে আচ্ছা ওকে হোয়াট ইফ উই গো ফর 120। তখন ক্লায়েন্ট বলবে কি না আমার বাজেট একদম লিমিটেড, $100 মধ্যে করে দিতে হবে, তখন আপনি রাজি হয়ে গেলে কিছু করার তো নাই, শুরুতে এই কাজ করতেই হবে। অথবা ক্লায়েন্ট রাজি হইতে পারে 120-এ, এটা আপনার জন্য লাখ হলো। ঠিক আছে, এইভাবে নেগোশিয়েট করতে পারেন। আচ্ছা গেল। আরেকটা কি, ক্লায়েন্ট বাজেট বলছে বাট আপনার বাজেট পছন্দ হয়নি, হইতে পারে না? অবশ্যই হইতে পারে, অনেকবারই হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো চলে যাই, সেক্ষেত্রে বাজেট ইনক্রিজ একটা নামে আমি সেটা হলো যদি বাজেটটা বেড়ে যায় সামহাউ, তখন সেক্ষেত্রে আমি কি করবো, আমি বলবো ইট উড বি বেটার। তখন সে বললো যে আমার প্রজেক্টের দাম হলো, আমি চাচ্ছি যে তুমি এটাকে $70 করে দিতে পারো, $70 বললো না, আপনার কাছে মনে হচ্ছে না এটা মনে হয় 120 হলে বেটার হয়, তখন আপনি বলতে আচ্ছা ইট উড বি বেটার ইফ ইউ ইনক্রিজ দ্য বাজেট, প্রাইস কস্ট একই কথা, আ লিটল বিট। হোয়াট অ্যাবাউট ইফ উই গো ফর $80? ধরেন প্রজেক্টের দাম হলো 120 বলছে, আপনি বলছেন 180, আর 180 বেশি হয়ে যায়, লিটল বিট যেহেতু বলছি আপনি চাইলে একটু কমাই বলতে পারেন, 100-150 বলতে মানে $30 বা $15 বাড়াই বলতে পারেন। ঠিক আছে, ডিপেন্ডিং অন ক্লায়েন্টস মুড, ক্লায়েন্টের মুডের উপর ডিপেন্ড করে যে বাড়ানো উচিত কিনা, আসলে রাজি হবে কিনা, কথা বলে বোঝা যায়। যদি ক্লায়েন্ট ফ্রেন্ডলি হয় ঠিক আছে, তাহলে ঝামেলা হয় না। ক্লায়েন্ট অনেক ফ্রেন্ডলি থাকে, ওদের সাথে কথা বলে মজা আছে, তখন ওরা ইস্যুও করে না, প্রাইসিং নিয়েও তখন আর এত তর্ক করে না। ঠিক আছে, তো সেটা গেল। এটা গেল কি আমাদের এক্সট্রা কস্টের ক্ষেত্রে, বাজেট যদি বাড়াতে চাই আমরা। ওকে, তারপর আমরা প্রাইস ক্যালকুলেশন দেখছি আওয়ারলি বেজের, দেখি ফেলছি না, এটা হচ্ছে আওয়ারলি বেজ। তো তারপর আমাদের কি আসতে পারে, সবকিছু গেল, এখন আমাদের ফাইনাল জিনিসে আসি, সেটা ভদ্রতা। ভদ্রতা কোন দিক দিয়ে, যে ক্লায়েন্টকে সবকিছু বললাম, বাজেটের মধ্যে সে রাজি হয়েছে, ডেডলাইনও রাজি হয়েছে, সবই রাজি হয়ে গেছে। তারপর আমরা বলবো যে আচ্ছা এখন দেখতেছি যে সবকিছু তো আমি ক্লিয়ার হয়ে গেলাম, বাজেটও রাজি হয়ে গেছে, টাইমও রাজি হয়ে গেছে, সব ঠিক আছে। তখন আমরা বলতে পারি যে ক্যান আই সেন্ড আ কাস্টম অফার। ঠিক আছে, এটা হলো ভদ্রতা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার জন্য, যে আমি কি আসলে অফার পাঠাবো কিনা। কেন, ওই সময় হইতে পারে ক্লায়েন্ট ভাবতেছে যে আসলে কি করবে, যে আপনার কাজটা দিবে কিনা দিবে না, তখন আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে আচ্ছা অফার সেন্ড করার আগে যে ক্যান আই সেন্ড ইউ আ কাস্টম অফার। আচ্ছা এটা ভুল ধরে নাই। আচ্ছা, তখন আমি এরপর যখন অফারে যখন সে ইয়াস বলবে, অফার পাঠাই দিলেন সুন্দর মতো, সেন্ড অফার দিলেন। ঠিক আছে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে সবকিছু ঠিক আছে অফারের সাথে,
হয়তো অনেকে ক্লায়েন্ট দেখবেন যে আপনি যা বলছেন হুবহু লিখতে হবে অফারের ভিতরে, নাহলে সে অফার অ্যাকসেপ্ট করবে না। অনেক ক্লায়েন্ট থাকে, অনেক ক্লায়েন্ট থাকে কিছু না লিখলেও কিছু বলে না, ঠিক আছে? তো এইসব ইস্যু যেন না হয় সেই জন্য জিজ্ঞেস করবেন ইজ এভরিথিং ওকে উইথ দ্য অফার। সো এই এই বলে অফার সে অ্যাকসেপ্ট করে ফেললো। আচ্ছা, অনেক আমরা নেগোশিয়েট করছি শুরু থেকে, তো লাস্টের দিকে আমরা যেটা আসবো সেটা হলো ওকে, তারপর যেটা আসতেছে সেটা হলো যে ডিরেক্ট অ্যাপ্রোচ। যে আমরা তো অনেক কিছুই বললাম, তো ধরেন ক্লায়েন্ট জুমে কথা বলতে যাচ্ছে, হ্যাঁ আপনাদের ক্ষেত্রে জুম, মিট সাথে মিটের মধ্যে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে, এটাতে কোনো বাধা নাই, কোনো ইস্যু হবে না, ঠিক আছে? তো এখানে ধরেন যারা মনে করেন যে আমাদের ইংলিশ কমিউনিকেশন ভালো, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো ফেস টু ফেস, ইস্যু নাই, তো তাদের জন্য একটা ভালো অপশন আছে, সেটা চাইলে এটা বলতে পারেন। ডিরেক্ট অ্যাপ্রোচটাকে বলে আমি, ডিরেক্ট অ্যাপ্রোচটা কি? আচ্ছা, ডিরেক্ট অ্যাপ্রোচটা কি? আচ্ছা, অলরাইট, লেটস গেট ইনটু জুম and discuss your project. I hope that it will be much beneficial. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা লিখছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এটা একটা ডিরেক্ট অ্যাপ্রোচ। ধরেন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টের সাথে এত তর্ক না করে চ্যাটের মধ্যে, জুমের মধ্যে অথবা মিটের মধ্যে কথা বলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ক্লায়েন্টকে যদি আপনি জুমে বা মিটে আনতে পারেন, তখন এর সুবিধা কি? ক্লায়েন্টের ফোকাস পুরো আপনার দিকে, আপনার সাথে কথা বলবে, অন্য কারোর সাথে চ্যাট করার সময় পাবে না তখন ওই টাইমে, ঠিক আছে? তখন মানে কনভার্ট হওয়ার চান্স, মানে কনভার্সনের চান্স যদি কাজটা পারেন 99%, 90% ধরে রাখতে পারেন, ঠিক আছে? তো অলরাইট, লেটস গেট ইনটু জুম এন্ড ডিসকাস ইওর প্রজেক্ট। আই হোপ দ্যাট উইল বি মাচ বেনিফিশিয়াল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং হোয়াটস। তো ক্লায়েন্ট যদি বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আসো, এরপর বলে লেট মি নো অ্যাবাউট ইওর থটস, তুমি কি ভাবো আমাকে জানো। তো ক্লায়েন্ট বলে আচ্ছা চলো আমরা মিটে কথা বলি অথবা জুমে কথা বলি, ঠিক আছে? তখন অবশ্যই মিটে বা জুমে নিয়ে আসলেন, তো আরো বেটার আপনার জন্য। তো এই গেল হলো আমাদের ডিরেক্ট অ্যাপ্রোচ। ওকে, তো তারপর যেটা আসতে পারে সেটা হলো লাস্ট, যে আমাদের কাজ শেষ, ঠিক আছে? কাজ শেষের আমাদের ক্লায়েন্টকে ধরে রাখতে, যেন ক্লায়েন্ট চলে না যায়। তো সেটার জন্য একটা অপশন আছে যে ইন ফিউচার ক্লায়েন্টকে ধরে রাখার জন্য আপনি যেটা কিছু জিনিস লিখতে পারেন, সেটা হলো আচ্ছা, এটা আসলে দেখেন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তারা দেখবেন আমি এখানে লিখছি উড ইউ লাইক টু হ্যাভ আ মেইনটেনেন্স প্যাকেজ ইফ ইউর ওয়েবসাইট ইজ নট মেইনটেইনড বাই ইউর কারেন্ট হোস্ট প্রোভাইডার সেটিংস, ইউ ওয়েবসাইট মাই ব্রেক। আমি বলে দেওয়া, আচ্ছা তুমি ওয়েবসাইটে মেইনটেইন না করা হয়, স্টোর যদি মেইনটেইন না করা হয়, হয়তো সেটা ভেঙে যেতে পারে, হয়তো বা তার একটু ইস্যু হইতে পারে, হয়তো বা সেটা সামনে এটা ফিক্স করা ডিফিকাল্ট হতে পারে। এখন তুমি কোন মেইনটেনেন্স প্যাকেজ চাও কিনা? মেইনটেনেন্স প্যাকেজ বলতে মান্থলি প্যাকেজ, মান্থলি যদি ক্লায়েন্ট চায় আপনি তার ওয়েবসাইটটা দেখাশোনা করুন, এটা যদি চান, ক্লায়েন্ট চাই, এভাবে বলতে পারেন। মেক শিওর স্পিড ফাস্ট, এনশিওর স্ট্রং সিকিউরিটি, এসইও বুস্টেড, সেটা আক্স করতে পারেন। এটা সুন্দর একটা বেটার ওয়ে। আচ্ছা ঠিক আছে, তো এগুলা হইলো ক্লায়েন্টের কথা কমিউনিকেশন নিয়ে। তো আমি দেখি আমি কিছু স্কিপ করছি কিনা, আমি আশা করি সবই কভার করছি। একটু ওয়েট করেন, একটু হোল্ড করেন। আচ্ছা না, আপনাদের সবই কভার করেছে অলমোস্ট, একটু ওয়েট করেন। ও আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখানে অলওয়েজ ইস্যু, আমি অ্যাড করে দেই, যেটা যেটা এই ক্লাসে হয়েছিল, সেটা হচ্ছে যখন আমরা দুইটা আমি জিনিস এক্সট্রা আমরা অ্যাড করি, সেটা হলো অর্ডার ডেলিভারি দেওয়ার আগে, আরেকটা হলো টাইম বাড়ানোর জন্য। টাইম বাড়ানোর জন্য যেটা করবেন, ক্লায়েন্টকে জি কোশ্চেন করবেন যে আচ্ছা আমার তো সময় শেষ অথবা আমার সময় লাগবে, তখন এটা বলে আপনি টাইম বাড়ানোর কথা বলবেন। আচ্ছা, অর্ডার ডেলিভারি দেওয়ার আগে আমরা কি বলছি? ইউর প্রজেক্ট ইজ কমপ্লিটেড, ক্যান ইউ হ্যাভ আ লুক। নাকের মধ্যে মশাটা হয়ে গেছে, সরি। আচ্ছা, ইউর প্রজেক্ট ইজ কমপ্লিটেড, ক্যান ইউ হ্যাভ আ লুক অ্যাট ইট, ইফ নিড এনি চেঞ্জেস লেট মি নো। ঠিক আছে, এটা হলো প্রজেক্ট অন ডেলিভারি যখন দিব, তখন ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করবো যে আচ্ছা তোমার প্রজেক্ট তো শেষ, এখন তুমি দেখতে পারো, চেক করে দেখো, তোমার যদি কোনো চেঞ্জেস লাগে আমি করে দিব। এই বলে ক্লায়েন্টকে ডেলিভারিটা দিবেন। ক্লায়েন্ট বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি ডেলিভারি দাও। অনেক সময় না বলে ডেলিভারি দিলে কি হয়, না বললে ডেলিভারি দিলে যেটা হয়, ক্লায়েন্ট আপনি রিভিশনে ফেলাইতে পারে, ঠিক আছে, অনেক ইস্যু হইতে পারে। ক্লায়েন্ট বলবে কি না তোমার কাজ পছন্দ হয়নি,
তো এইসবটা না হয় আপনি ক্লায়েন্টকে আগে থেকে ক্লারিফাই করার জন্য এটা বলে নেবেন। আর টাইম বাড়ানোর জন্য বলতে পারেন টাইম ইজ ওভার, আই হ্যাভ সেন্ট ইউ টাইম এক্সটেনশন রিকোয়েস্ট, ক্যান অ্যাকসেপ্ট। এটা হলো টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠানোর পরে। অথবা আর কিছু বলেন, ক্যান ইউ প্লিজ watch it? ঠিক আছে, এইভাবে গুলো আস করতে পারেন। আর এটা এক্সটেনশন রিকোয়েস্ট পাঠানোর পরে এক্সটেনশন রিকোয়েস্ট আচ্ছা। তো এই ছিল আমাদের আজকের কমিউনিকেশন, যা যা দরকার ছিল বেসিক কমিউনিকেশন, যে একটা ক্লায়েন্টকে A to Z কিভাবে কথা বলতে পারি না পারি, কি কি বলা উচিত। তো যাদের মনে করেছেন যে আমাদের ক্লায়েন্ট থেকে কথা দিয়ে ইস্যু হচ্ছে, কি কি কোশ্চেন করবো না করবো মাথায় আসতেছে না, তো কি দিয়ে শুরু করব, কিভাবে নিজেকে প্রস্তুত করবো অথবা নিজে কিভাবে প্রেজেন্ট করবো ক্লায়েন্টের কাছে, এইভাবে আমরা এই যে কিছু একটা ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে, এটা এগুলো হলো ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, আর হলো ডিজিটাল আসলে ডিরেক্ট অ্যাপ্রোচ, যে ক্লায়েন্টকে ডিরেক্ট জুমের কথা বলা। তো এখন আমি একটা কোয়েশ্চেন নেই, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা একটু হাত তুলেন, আমি জিজ্ঞেস করতেছি একজন একজন করে। ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, যারা কোয়েশ্চেন করতে যাচ্ছে তারা হাত তুলেন, ঠিক আছে, মানে হাতটা তুলেন জুমের মধ্যে তুলবেন। আর মিটেটা একটু পরে নিচ্ছি, একটু ওয়েট করেন যারা মিটে আছেন। আচ্ছা, আসিফ মাকবুল ভাই আপনি বলেন। ভাইয়া আমি হ্যান্ডেল করলাম অনেক আগে, এখন আমার কোনো question ভাই আপনার কথা ক্লিয়ার না, কিছুই বুঝতেছি না, সরি। না, এখন বুঝতে পারতেছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। আমি তো হ্যান্ডেল করছি অনেক আগে, হ্যাঁ আপাতত আমার কোনো question নেই। আচ্ছা, আপনারা কোনো কথা বুঝতেছেন? আচ্ছা, আমরা কোশ্চেন একটু যাচ্ছি। আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, আমি এখানে রেকর্ডিংটা অফ করতেছি, এরপর কোশ্চেন নিচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই, একটু ওয়েট করেন।